ওকে, সো শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। সো লেটস স্টার্ট। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো দিস উড বি দ্য লাস্ট ক্লাস অন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো এরপরে আমরা আমাদের যে চ্যাপ্টার গুলো আছে, প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট, তারপর হচ্ছে রেশিও অ্যানালাইসিস, ওই চ্যাপ্টার গুলো আমরা স্টার্ট করবো। সো আজকে হলো আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মোটামুটি লাস্ট লেকচার। ওকে, সো এখানে স্ক্রিনটা শেয়ার হচ্ছে। জি স্যার। আচ্ছা, সো এখানে দেখেন আমরা যেটা করছিলাম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে লাস্ট ক্লাসে আমরা দুইটা এক্সারসাইজ দেখেছিলাম, মেবি এক্সারসাইজ 5 and 14। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ার্স এর কিছু কোশ্চেন দেখবো আহ, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। সো দেখেন এখানে মোটামুটি ইটস এ ভেরি কমন কোশ্চেন ইন ইউর ফাইনাল এক্সাম, যে ইউ উইল গেট ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর শিওর। সো এখান থেকে নর্মালি 15 to 20 মার্কসের কোশ্চেন আসে। হ্যাঁ, এমনকি অনেক একটা জাস্ট একটা পরীক্ষায় দুইটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টও আসছে। ওকে, সো ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা ওয়েট অনেক বেশি। যদি 20 মার্কস হয় তার মানে হচ্ছে 20% মার্কস। সো ইট ক্যারিজ এ হিউজ ওয়েট। ইট মিনস ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমাদের সবাইকে ভালো করে অ্যান্সার করতে হবে ইফ উই ওয়ান্ট টু পাস। আচ্ছা, তাহলে এখান থেকে একটা কোশ্চেন আমরা দেখি। সেপ্টেম্বর 2023-এর একটা কোশ্চেন আমি দেখানোর চেষ্টা করবো, আর একটা মোস্ট রিসেন্ট কোশ্চেন যেটা হচ্ছে জানুয়ারি 2025-এর, এইটাও দেখানোর চেষ্টা করবো যদি আমাদের টাইম পারমিট করে। আচ্ছা, সেপ্টেম্বর 23 একটা কোশ্চেন দেখেন, ইউ আর দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অফ পিকিউআর কর্পোরেশন। পিকিউআর প্রোভাইডস ইউ দ্য ফলোইং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দেখেন এখানে কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে 2 ইয়ার্স এর, 31 ডিসেম্বর 2022, 2021 অ্যান্ড 2022, 2 ইয়ার্স এর ইনফরমেশন দেওয়া আছে। এবং এখানে রিপোর্টিং ডেট হচ্ছে 31 ডিসেম্বর। আচ্ছা, সো ইউর অ্যাসেট সাইজ, এখানে দেখেন ক্যাশ, তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি, ইকুইপমেন্ট। সো এখানে কিন্তু ক্লাসিফিকেশন করা নাই কারেন্ট এবং নন কারেন্ট। সো আপনাদের কিন্তু কোশ্চেন দেখে বুঝতে হবে যে কোনগুলো কারেন্ট অ্যাসেট আর কোনগুলো হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। বিকজ আমার কারেন্ট অ্যাসেট যেগুলো সেগুলো হচ্ছে অপারেটিং এক্সপেন্স সেগমেন্টে যাবে, আহ, আর যেগুলো নন কারেন্ট অ্যাসেট আছে সেগুলো হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মধ্যে যাবে। আচ্ছা, তারপর দেখেন এখানে একটা টোটাল দেয়া আছে, তারপর হচ্ছে লাইবিলিটি সেকশনে এখানে লাইবিলিটিস অফ ক্লাসিফিকেশন করা নাই যে কোনটা কারেন্ট এবং নন কারেন্ট, বাট উই নিড টু ডু ইট বিকজ কারেন্ট লাইবিলিটি হলো আমার অপারেটিং এক্সপেন্স সেগমেন্টে যাবে, আর নন কারেন্ট লাইবিলিটি যাবে হচ্ছে ফাইন্যান্সিং সেগমেন্টে। ওকে, দেন কমন স্টক রিটেন আর্নিংস, রিটেন আর্নিংস হবে, রিটেন আর্নিংস দেওয়া আছে এবং টোটাল লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি হচ্ছে দিস ওয়ান। ওকে, আচ্ছা, এরপরে এখানে একটা কম্পারেটিভ ইনকাম সরি নর্মালি একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া থাকবে ফর ইউর ফাইন্যান্স অপারেটিং অ্যাক্টিভিটিস। পিকিউআর কর্পোরেশনের দেখেন আপনার ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বরে। ওকে, সো এখানে পার্টিকুলার্স গুলো হচ্ছে সেলস রেভিনিউ ইজ 2,42,000, কস্ট অফ গুডস সোল্ড 175,000, গ্রস প্রফিট দিস ওয়ান, অপারেটিং এক্সপেন্স এখান থেকে বাদ দিয়েছি, তাহলে ইনকাম ফ্রম অপারেশন হচ্ছে দিস ওয়ান। তারপর সেখান থেকে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স বাদ দিই, দ্যাট ইজ আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স থেকে ইন্টারেস্ট এক্সপেন্স বাদ দেওয়ার পরে উই গেট আর্নিংস বিফোর ট্যাক্স। তারপর সেখান থেকে উই ডিডাক্ট ইনকাম ট্যাক্স এন্ড দেন ফাইনালি উই গেট নেট প্রফিট। ওকে, এখন এডিশনাল ইনফরমেশন দেখেন কি বলছে, অ্যামাউন্ট হচ্ছে ডিভিডেন্ড ডিক্লার্ড অ্যান্ড পেইড ওয়ার 20,000। এখানে যদি আমরা এগুলো নাম্বারিং করি এডিশনাল ইনফরমেশন গুলো তাহলে একটু ইজি হবে। এগুলো আমরা, আচ্ছা ওকে, তাহলে চারটা এডিশনাল ইনফরমেশন আছে। একটা হচ্ছে ডিভিডেন্ড ডিক্লার্ড এন্ড পেইড ওয়ার 20,000। সো ডিভিডেন্ড পেমেন্ট এটা আমাদের হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে আমরা নিব। এবং এখানে ইউ ক্যান অলসো প্রুভ যে কতটুকু ডিভিডেন্ড পেমেন্ট করা হয়েছে, কারণ রিটেন আর্নিংস থেকে আমরা চেক করতে পারবো যে ডিভিডেন্ড কতটুকু আসছে। মানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে এটা আসবে, ঠিক আছে। ডিউরিং দ্য ইয়ার ইকুইপমেন্ট ওয়ার সোল্ড ফর
ওয়াজ সোল্ড ফর 8,500 ইন ক্যাশ, দ্যাট কস্ট 18,000 টাকা, এবং বুক ভ্যালু হচ্ছে 8,500 টাকা। তাহলে দেখেন ইকুইপমেন্ট সেল যেটা হয়েছে, তাহলে সেল অফ ইকুইপমেন্ট এটা হচ্ছে লং টার্ম অ্যাসেট। লং টার্ম অ্যাসেটের জন্য সেল অফ ইকুইপমেন্ট এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাবে। আবার এখানে যদি কোনো গেইন অর লস থাকে, এবং সেখানে যদি গেইন অর লস থাকে, সেটা যাবে হচ্ছে আবার অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিসে নর্মালি আমরা গেইন হলে অ্যাড করি, আর লস হলে ডিডাক্ট করি। ওকে, সো বাট এটা গেইন অথবা লস থাকলে দিস ইজ নন ক্যাশ আইটেম, তাহলে এটা আবার অ্যাডজাস্ট করতে হবে আমাদেরকে। আচ্ছা, অল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অফ 14,500 আর ইন দ্য অপারেটিং এক্সপেন্স। দেখেন এই যে অপারেটিং এক্সপেন্স সেগমেন্টের মধ্যে 24,000 আছে, ইট অলসো ইনক্লুডস ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 14,000, তাহলে এটাও দেখতে হবে যে কত। ওই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইজ এ নন ক্যাশ আইটেম। আচ্ছা, অল সেলস অ্যান্ড পারচেসেস আর অন অ্যাকাউন্ট। দেখেন এখানে সেলস রেভিনিউ যেটা আছে এটা অন অ্যাকাউন্ট, অর্থাৎ বাকিতে, মানে এই যে বাকি হয়েছে সেলস, বাকিতে সেলস করেছে, তার মানে এটার ইম্প্যাক্টটা কোথায় আছে? অ্যাকাউন্টস রিসিভেবলের মধ্যে আমাদের আছে। ওকে, তারপরে হলো অল পারচেজেস আর অল অন অ্যাকাউন্ট অলসো। তাহলে দেখেন পারচেজ কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যেই পারচেজটা আছে, তাহলে এটাও অন অ্যাকাউন্টে হয়েছে। মানে পারচেজ যদি অন অ্যাকাউন্টে হয়, দ্যাট মিনস এটা ইম্প্যাক্টটা হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবল এর মধ্যে আছে। ওকে, আচ্ছা, এখন এখান থেকে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ ইউজিং ইনডিরেক্ট মেথড আর কম্পিউট ফ্রি ক্যাশ ফ্লো। দুইটা রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে অনেক সময় ফ্রি ক্যাশ ফ্লোজ কিন্তু আসে পরীক্ষায়। লাস্ট ক্লাসে আপনাদেরকে ফ্রি ক্যাশ ফ্লোর ফর্মুলা আমি দেখিয়েছিলাম। তো এটা 2 বা 3 মার্কসের একটা কোশ্চেন থাকে ফ্রি ক্যাশ ফ্লোজের। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে উই ডু এ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং ইনডিরেক্ট মেথড। তাহলে প্রথমে আমরা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস গুলো করবো। বাট বিফোর দ্যাট আমাদের এখানে দেখতে হবে যে চেঞ্জ কতটুকু আসছে। আহ, যেহেতু কম্পারেটিভ ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিটে তাহলে চেঞ্জ কতটুকু আছে, তাহলে এখানে চেঞ্জ গুলো আমরা লিখে ফেলি। ওকে, সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, এখন দেখেন এখানে আমি একটা কথা বলছিলাম যে অ্যাসেট গুলো আমাকে কারেন্ট নন কারেন্ট ক্লাসিফিকেশন দেয়া ছিল না। তাহলে এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন কোন অ্যাসেট গুলো কারেন্ট আর কোনগুলো নন কারেন্ট অ্যাসেট? আমাকে কে বলতে পারবেন? স্যার, যেগুলো শর্ট টার্মে এগুলো কারেন্ট কারেন্ট অ্যাসেট। তো ফ্রম দিস, এখান থেকে বলেন, এই ব্যালেন্স শিট থেকে বলেন। ক্যাশ আছে, রিসিভেবলস। ওকে, ক্যাশ হচ্ছে কারেন্ট অ্যাসেট, তারপরে রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি ইনভেন্টরি কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেট, ইকুইপমেন্ট লং টার্ম স্যার, এটা লং নন কারেন্ট। কারেন্ট অ্যাসেট। হ্যাঁ, তারপরে অ্যাকুমুলেটেড এরকম ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন যেটা, এটা তো আমাদের যে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যে ডিফারেন্সটা সেটা হইতে পারে এই বছরের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। হ্যাঁ, অথবা যদি আমরা সেল করে থাকি কিছু, এই যে এখানে একটা ইকুইপমেন্ট সেল করা আছে, তাহলে এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে যে ওর মধ্যে কতটুকু অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন ছিল। আচ্ছা, তারপরে এখানে কি আছে? অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটিজ এর মধ্যে দেখেন কারেন্ট কোনটা স্যার, কারেন্ট কারেন্ট লায়াবিলিটি। লাইবিলিটিস। তারপর ইনকাম ট্যাক্স পেয়েবল দ্যাটস কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস, বন্ডস বন্ড পেবলস আর নন কারেন্ট। নন কারেন্ট লাইবিলিটিস, কমন স্টক, নন কমন স্টক কারেন্ট। হচ্ছে এটা শেয়ার হোল্ডার্স ইকুইটি। বন্ডস পেয়েবল শেয়ার হোল্ডার্স ইকুইটি। আচ্ছা, তারপরে দেখেন রিটেন আর্নিংস বিগিনিং ব্যালেন্স এবং এন্ডিং ব্যালেন্স। নট সিকিউরিটি। 12,000 টাকা বেড়েছে, জি ওনার সিকিউরিটি, তাহলে 12,000 টাকা বেড়েছে। আমাদের দেখতে হবে আসলে প্রফিট কত হয়েছিল, 32,000। ঠিক আছে, এখানে একটা ক্যালকুলেশন আছে যেটা হলো 12,000 টাকা বেড়েছে, তার মানে কি আমাদের পুরোটা বাড়ে নাই, কিন্তু প্রফিট তো 32,000 বেড়েছে, তার মানে 32,000 হওয়ার কথা ছিল না ডিফারেন্সটা? তাহলে কেন 12,000 হয়েছে? কারণ কিছু ডিভিডেন্ড পেমেন্ট করা হয়েছে। তাহলে দেখেন এখানে রিটেন আর্নিংস বিগিনিং ব্যালেন্স ইজ 38,000, ঠিক আছে। 38,000-এর সাথে আমরা নর্মালি কি করতাম, যে প্রফিটটা অ্যাড করতাম, মানে প্রফিট হলো 32,000। আর
ইকুয়ালস হচ্ছে ইন্ডিং ব্যালেন্স হওয়ার কথা। তাহলে দুইটা মিলিয়ে আসে 70,000 টাকা হওয়ার কথা, তাই না? কিন্তু আসছে হলো 50,000 টাকা। তার মানে কি, যে 50,000 টাকা ডিফারেন্স, এই 50,000 টাকা যেহেতু ইন্ডিং ব্যালেন্স, তার মানে বাকি কত টাকা আছে? 30,000 টাকা আমাদেরকে ডিভিডেন্ড পেমেন্ট করা হয়েছে, এবং সেটাই এখানে বলছে। দেখেন, দেখেন একটা নোটসের মধ্যে বলছে ডিভিডেন্ড ডিক্লার্ড এন্ড পেইড ওয়ার 20,000। এটা যদি নাও বলা থাকে, তাও কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করতে পারবো না। জি স্যার। জি, পরীক্ষায় কিন্তু সবসময় দেয়া থাকবে না, এত সহজ কোশ্চেন আসে না পরীক্ষায় আমাদের। তো আসছে যদিও এই 2000 ইয়েতে, তো নাও থাকতে পারে, একটু স্যার ওই ডিফিকাল্ট। ইকুয়েশনটা আরেকবার একটু দেখাই দিন তো স্যার। এই যে এখানে বলছি যে রিটেন আর্নিংস বিগিনিং প্লাস প্রফিট ফর দ্য ইয়ার, সেটা হলো এরকম। তাহলে রিটেন আমি সংক্ষেপে লিখে দিলাম, হ্যাঁ, রিটেন আর্নিংস আর ই। স্যার একটু একটু লিখে নিচ্ছে স্যার। জি, লেখেন। তাহলে রিটেন আর্নিংস বিগিনিং অ্যাড হচ্ছে প্রফিট ফর দ্য ইয়ার, এখান থেকে বাদ যায় হচ্ছে লেস ডিভিডেন্ড পেইড, জাস্ট হচ্ছে রিটেন আর্নিংস ইন্ডিং। হয়েছে এটা সবার? জি স্যার। আচ্ছা, okay. তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি সেলস রেভিনিউ 2,42,000, তারপরে কস্ট অফ গুডস 1,75,000, গ্রস প্রফিট যেটা আছে। অপারেটিং এক্সপেন্স সেগমেন্টের মধ্যে কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশন আছে। ওকে, তাহলে ডেপ্রিসিয়েশন দেখতে হবে কতটুকু হয়েছে এই বছরে ডেপ্রিসিয়েশন। আচ্ছা, প্রফিট বিফোর ট্যাক্স, দ্যাট ইজ ইনকাম ফ্রম অপারেশনস হচ্ছে 43,000। এখান থেকে ইন্টারেস্ট এক্সপেন্স ডিডাক্ট করেছি, and then we get profit before tax, আর ইনকাম ট্যাক্স ডিডাক্ট করার পরে গেট নেট ইনকাম। ওকে, তাহলে ফার্স্ট অফ অল লেটস ডু ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে এখান থেকে আপনারা টাইটেল দেন, আপনারা হচ্ছে কোম্পানির নাম, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস ফর দ্য ইয়ার এন্ডেড December 31st, 2022। ওকে, সো ডান, এইটুকু টাইটেলটা লেখা হয়েছে। জি স্যার হয়েছে। ওকে, এবার হচ্ছে লেখেন হলো পার্টিকুলার্স আর অ্যামাউন্ট। অ্যামাউন্টের জন্য দুইটা কলাম করবেন, সিনভিডিটি or সিনভিডিটি. Don't need to do all these things.
আচ্ছা, এরপরে তাহলে উই উইল স্টার্ট ফ্রম নেট ইনকাম থেকে আমরা স্টার্ট করব। নেট ইনকাম হচ্ছে 32,000। তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট গুলো করবো। সো ফার্স্ট রাইট ডাউন নেট ইনকাম 32,000। রিটেন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং এন্টিটিজ। এখানে অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা লিখবো। Adjustment to reconcile net income to net cash provided by operating activities. ডান স্যার। এখন দেখেন কি অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা করবো। ফার্স্ট হচ্ছে স্যার হয়নি এখনো। আচ্ছা, শুধু এইটুকু লিখবেন, মানে এগুলো লেখার দরকার নেই, এগুলো আমি তো এখন আনসার করে দেবো। অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং এন্টিটিজ, সেটা এইটুকু লেখেন। স্যার এই জায়গায় শুধু অ্যাডজাস্টমেন্ট লিখলে হয় না, পুরো লাইন। অ্যাডজাস্টমেন্ট লিখলে হবে, হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট লিখতে হবে। ওকে। সো এরপরে দেখি আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে কি কি অ্যাডজাস্টমেন্ট আছে। মানে ফার্স্ট অফ অল এখানে আমাদের ব্যালেন্স শিট থেকে যেগুলো কারেন্ট অ্যাসেট অথবা কারেন্ট লাইবিলিটিস, এই চেঞ্জ গুলো এখানে আনবো। কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ যেটা আছে এটা তো আমরা আনবো না, কারণ এইটা এই চেঞ্জটাই আসলে বেসিক্যালি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে দেখাচ্ছি। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল, দেখেন এই চেঞ্জটা দেখাবো 16,000 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ হয়েছে, নেগেটিভ তাই না? তাহলে ইনক্রিজ হলে কি লিখবো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে? অপারেটিং অ্যাক্টিভিটিসে, অপারেটিং অ্যাক্টিভিটিসে লেস হবে। অর্থাৎ কারেন্ট অ্যাসেট যদি, ফর্মুলা কি, কারেন্ট অ্যাসেট যদি বাড়ে তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসে লেস হবে, আর যদি কারেন্ট অ্যাসেট কমে তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসে প্লাস হবে। তো এটা মেমোরাইজ করে নিতে হবে। আর জাস্ট অপোজিট টু নন কারেন্ট, কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিসের ক্ষেত্রে কারেন্ট লাইবিলিটি যদি বাড়ে অপারেটিং অ্যাক্টিভিটিস প্লাস হবে, আর কারেন্ট লাইবিলিটিস যদি কমে তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসে লেস হবে। ওকে, সো তাহলে দেখেন এখানে অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ হচ্ছে, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসে লেস করব। ইনভেন্টরি ইনক্রিজ হচ্ছে, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসে এটা লেস হবে। আচ্ছা, তারপরে আর এখানে অপারেটিং অ্যাক্টিভিটিস কি আছে? অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে অ্যাকাউন্টস পেবল ইনক্রিজেস, তাহলে কারেন্ট লাইবিলিটি ইনক্রিজ হচ্ছে, অপারেটিং অ্যাক্টিভিটিসে প্লাস হবে। ইনকাম ট্যাক্স পেয়েবল, এখন এখানে দুইটা বিষয় হতে পারে, যে ইনকাম ট্যাক্স পেয়েবলটা আপনি সরাসরি দেখাইতে পারেন, অথবা যদি আপনি ইনকাম ট্যাক্স পেইড যতটুকু সেটাও দেখাতে পারেন। মানে আমরা যদি শেষ থেকে শুরু করি, অর্থাৎ নেট ইনকাম থেকে শুরু করি যেখানে ইনকাম ট্যাক্স এক্সপেন্স লেস করা হয়েছিল, তাহলে ওখানে শুধুমাত্র ইনকাম ট্যাক্সের যেটুকু চেঞ্জ আসে ট্যাক্স পেয়েবল সেইটুকু দেখাইলেই হবে। আর যদি আপনি এখানে ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স থেকে শুরু করেন অপারেটিং অ্যাক্টিভিটিসে, তাহলে ইনকাম ট্যাক্স পেইড যতটুকু হয়েছে ওইটুকু আলাদা করে দেখাইতে হবে। তাহলে সেইটার জন্য আবার ফর্মুলা হচ্ছে যে বিগিনিং ইনকাম ট্যাক্স পেয়েবল, তার সাথে এই বছর ইনকাম ট্যাক্স যেটা ছিল এখান থেকে আহ ইন্ডিংটা লেস করলে আমরা ইনকাম ট্যাক্স পেমেন্ট কতটুকু করা হয়েছে সেটা পাবো। ঠিক আছে? তো ওইটুকু আমাদের দরকার নাই যদি আমরা এখান থেকে স্টার্ট না করি। মানে সরাসরি নেট ইনকাম থেকে স্টার্ট করলে তাহলে আমাদের এখানে ইনকাম ট্যাক্স অলরেডি ডিডাক্ট করা আছে, তাহলে আর ইনকাম ট্যাক্স পেমেন্ট কতটুকু হয়েছে সেটা দরকার নাই, শুধু কতটুকু চেঞ্জ হয়েছে সেটুকু দেখাতে হবে। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসে এখানে ডিডাক্ট হচ্ছে। ওকে, লেস হয়ে যাবে।
আচ্ছা তাহলে আর আরেকটা আইটেম হচ্ছে ডেপ্রিসিয়েশন যদি থাকে, মানে ক্যাশ অপারেটিং অ্যাক্টিভিটিজ এর আরেকটা আইটেম হচ্ছে যে যদি ডেপ্রিসিয়েশন থাকে সেটা আসবে, অ্যামোর্টাইজেশন যদি থাকে সেগুলো আসবে, আর গেইন অর লস যদি থাকে সেগুলো আসবে, গেইন অথবা লস। ক্লিয়ার? আচ্ছা, গেইন অর লস অন সেল অফ অ্যাসেট এগুলো আসবে, অ্যামোর্টাইজেশন। ওকে, তাহলে এখন দেখেন আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে বলা আছে, অল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 14,500 আর ইন দ্য অপারেটিং এক্সপেন্স। এইটা যদি আমাদের বলা না থাকে তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বের করার কোনো কি ফর্মুলা আছে? এই কথাটা বলা না থাকতো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেয়া না থাকতো। তাহলে স্যার ওই অ্যাকুমুলেটেড থেকে বের করতাম। লাইফ আচ্ছা, টাইম যদি দেয়া থাকে। হ্যাঁ, অ্যাকুমুলেটেড এর একটা হচ্ছে বিগিনিং আর একটা এন্ডিং ব্যালেন্স, যেটা 5,000 টাকা, তাহলে এইটা হচ্ছে ডিউরিং দ্য ইয়ার ডেপ্রিসিয়েশন হয়েছে। কিন্তু এই 5,000 টাকা তো ডেপ্রিসিয়েশন দেখাচ্ছে না, ডেপ্রিসিয়েশন দেখাচ্ছে 14,500 টাকা। এটা কিভাবে আসলো? অ্যাসেট সেল করে ওইখান থেকে কিছু ডেপ্রিসিয়েশন আসবে। হ্যাঁ, ভেরি গুড, অর্থাৎ অ্যাসেট সেল করার কারণে কিন্তু কিন্তু ডেপ্রিসিয়েশন হয়েছে। দেখেন, ডিউরিং দ্য ইয়ার ইকুইপমেন্ট ওয়াজ সোল্ড ফর 8,500 টাকা ইন ক্যাশ, দ্যাট কস্ট 18,000 টাকা, এবং বুক ভ্যালু হচ্ছে 18,500 টাকা। তাহলে এই যে অ্যাসেট সেল করছেন যেটার কস্ট প্রাইস হচ্ছে, এখানে একটা নোট করতে হবে যে 18,000 টাকা হচ্ছে কস্ট প্রাইস, আর বুক ভ্যালু 8,500 টাকা। বুক ভ্যালু মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন লেস করার পরে, তাহলে লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুয়ালস টু হচ্ছে বুক ভ্যালু। ওকে, তাহলে বুক ভ্যালু হচ্ছে 8,500, ইট মিনস এখানে ডেপ্রিসিয়েশন কত আছে? হ্যাঁ, তাহলে 9,500 টাকা হচ্ছে এখানে ডেপ্রিসিয়েশন আছে। তো যে অ্যাসেটটা আপনি সেল করে দিয়েছেন, অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটা আপনার লেস হয়ে যাবে। ওকে, তাহলে এখন দেখেন এখানে জার্নালটা কি হয় যখন আমরা অ্যাসেট সেল করে দিই, এবং এখানে দেখেন ক্যাশ অ্যাসেট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, তাহলে এখানে দেখেন ডিউরিং দ্য ইয়ার অ্যাসেট ওয়াজ সোল্ড ফর 8,500 টাকা, তাহলে বুক ভ্যালু 8,500 টাকা, আবার সেলস প্রাইসও কত আছে? 8,500 টাকা। এখানে তাহলে গেইন আর লস কিছু হয়েছে? না স্যার, হয়নি। যদি পার্থক্য থাকতো তাহলে তো গেইন আর লস হইতো নাকি? জি জি। গেইন কখন হইতো? যদি আমার বুক ভ্যালু থেকে বেশি বিক্রি করতাম তাহলে গেইন, আর কম বিক্রি আমাদের করলে সেলস লস। প্রাইস যদি গ্রেটার দেন বুক ভ্যালু বুক হয় ভ্যালু। তাহলে হচ্ছে গেইন হবে। আর গেইনটা হলে আমরা ইনকাম স্টেটমেন্টে কি করতাম, আমরা যোগ করতাম না? জি। ইনকাম স্টেটমেন্টে আমরা যোগ করতাম। কিন্তু এটার জন্য কি কোনো ক্যাশ ইনফ্লো হয়েছে? আমরা পুরো যে সেলস প্রাইস এটা তো ফাইন্যান্সিয়াল ইনভেস্টিং অ্যাক্টিভিটি দেখা ফেলতেছি, তাই না? তাহলে ইনকাম স্টেটমেন্টে যদি যোগ করা থাকে, আমি এখন অপারেটিং অ্যাক্টিভিটিসে কি করব? যদি গেইন থাকতো তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসে কি করতাম? গেইন যোগ করে ফেলছিলাম, এখন অপারেটিং অ্যাক্টিভিটিসে মাইনাস করে বিয়োগ দিই। করব। বিয়োগ করবো। জি, এগুলো কিন্তু এই যে যেই লজিক গুলো এগুলো কিন্তু মনে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসে এটা লেস হবে যদি গেইন থাকে। আচ্ছা, আর লস কখন হবে বলেন তো? আপনার এইটা যদি বুঝতে পারেন, আপনাদের চ্যাপ্টার 10 যেটা বাকি আছে আমাদের, প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট, ওখানেও এই অ্যাসেট সেলের থেকে ম্যাথ আসে পরীক্ষায় এবং ক্যালকুলেশন করতে হয়, তাহলে ওই চ্যাপ্টারটাও আপনাদের বোঝা ইজি হবে। স্যার এটা আরেকটু বুক বলবেন স্যার। ভ্যালু বুক ভ্যালু থেকে কম বিক্রি করলে লস হবে স্যার। তাহলে লস হবে যদি আমার সেলস প্রাইস ইজ লেস দেন বুক বুক ভ্যালু। ভ্যালু, এখন তখন হচ্ছে লস হবে। আর লসটা আমি কোথায় লিখতাম বলেন তো? অ্যাসেট ইনকাম সেলের যে লসটা, স্টেটমেন্ট। এইটাও লস হচ্ছে আমার আদার কম্প্রিহেনসিভ ইনকাম, ঠিক আছে? ইনকাম স্টেটমেন্ট থেকে আমি লেস করে দিতাম, তাহলে তাহলে এখন, এখন প্লাস হবে। হ্যাঁ, তাহলে এখন অপারেটিং অ্যাক্টিভিটিসে কি হবে? প্লাস হবে। এইটা এই রিলেশনটা মানে বুঝতে হবে, নাহলে কিন্তু এই ম্যাথ করা যাবে না। আচ্ছা, স্যার এটা বুঝি নাই স্যার। এই কথা তো, কোনটা বুঝেন নাই? স্যার তো এই যে এটা এটা আরেকটু বলেন স্যার। গেইন অথবা লস? জি জি। জি স্যার, স্যার গেইন হলে স্যার মাইনাস কেন হবে স্যার, আর মানে লস হলে অপারেটিং প্লাস হবে কেন? অ্যাক্টিভিটিজ, অপারেটিং হ্যাঁ, অ্যাক্টিভিটিজ এটা গেইন হলে ক্যালকুলেশন। আমরা গেইন হলে আমরা অলরেডি এটা
আহ, আহ, এখানে ইনকাম স্টেটমেন্টে অ্যাড করে আসতাম, ঠিক আছে। না না স্যার, ইন- আপনি আপনি স্যার কিছুক্ষণ আগে লিখছেন যে কারেন্ট অ্যাসেট যদি স্যার মানে বৃদ্ধি পায় তাহলে মাইনাস হয়, আবার কারেন্ট লায়াবিলিটি বৃদ্ধি পেলেও আপনার পাস হবে। প্লাস হবে, এবং মাইনাস হলেও প্লাস হবে। ওই নিয়ম অনুসারে এটা, নাকি এখানে অন্য কোনো ইস্যু আছে? ওইটা না, এইটা তো ইনকাম স্টেটমেন্ট, আর ওইটা তো কারেন্ট অ্যাসেট আর লাইবিলিটি, দুইটা তো ডিফারেন্ট। ওইটা ব্যালেন্স শিট আর এটা ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, একটা মিনিট, আজানটা শেষ হোক তারপরে বলি। ওকে, শুনতে পাচ্ছেন আমরা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে গেইনটা আমরা নর্মালি কি করি, আমাদের ইনকাম স্টেটমেন্টের মধ্যে এটা অ্যাড করতাম আর কি। যেমন নেট ইনকাম, ইনকাম বৃদ্ধি পাইছে স্যার। হ্যাঁ নেট ইনকাম বৃদ্ধি পাচ্ছে, ইনকাম ফ্রম অপারেশনস, এখানে এটার সাথে যদি গেইন হইতো তাহলে এটার সাথে প্লাস আরেকটা লাইন এখানে অ্যাড হইতো, যে অ্যাড আদার ইনকাম, ঠিক আছে। তখন ওই গেইন হইলে ওই আদার ইনকামটা আমরা অ্যাড করে নিতাম। আর যদি লস হয় তখন, যেমন এখানে গেইন অন গেইন অন সেল অফ অ্যাসেট বা সেল অফ ইকুইপমেন্ট যেটা বলি, যদি গেইন থাকতো তাহলে আমরা এটা যোগ করে নিতাম এখানে, ঠিক আছে। যেহেতু এখানে কোনো গেইন বা লস কিছুই নেই, বুক ভ্যালু আর সেলস প্রাইস ইকুয়াল, এই জন্য আমাদের জিরো হচ্ছে। আর যদি এরকম গেইন বা লস থাকতো তাহলে এখানে আমরা যোগ করে নিতাম, তাই তো। আচ্ছা, এখন এই গেইনটাও কি আমার এই প্রফিটের মধ্যে অ্যাড করা ছিল না? জি স্যার। ওই গেইনটা যোগ করেই তো আমি প্রফিট পাইছিলাম নাকি? জি। কিন্তু এই গেইনের জন্য কি কোনো ক্যাশ টাকা আসছে? মানে আপনার সেলস প্রাইস হচ্ছে 8,500 টাকা, আর যদি গেইন 1,000 টাকা হইতো তাহলে ওই সেলস প্রাইসের মধ্যেই তো আবার গেইনটা অ্যাড করা থাকতো না? জি তখন স্যার। সেলস প্রাইস লেটস 9,500 টাকা হইলে তো আমার গেইন হইতো 1,000 টাকা নাকি? জি। যদি সেলস প্রাইস মনে করেন আমার 8,500 টাকা না হয়ে 9,500 টাকা হইতো, তাহলে আমি গেইন 1,000 টাকা লিখতাম নাকি? জি। আর এই গেইনটা তখন আমি ইনকাম স্টেটমেন্টে এখানে লিখতাম 1,000 টাকা নাকি? এইটা কি স্যার তাহলে সেলস রেভিনিউ এর ভিতরে এটা অ্যাড হয়ে আছে হ্যাঁ, একবার? সেলস রেভিনিউ না, সেলস রেভিনিউ তো আমার মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেলস এর অ্যাক্রুড জন্য। রেভিনিউর মধ্যে। জি। মার্চেন্ডাইজ ইনভেন্টরির মধ্যে সেলস রেভিনিউ হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেলস, কিন্তু এইখানে হচ্ছে রেভিনিউটা অ্যাড ফিক্সড করা আছে। আছে আদার ইনকামের মধ্যে, এই যে আদার ইনকাম, এই যে এখানে তখন এইখানে এই যে 1,000 টাকা লেখা থাকতো, তাহলে এই 1,000 টাকার মধ্যে এই 1,000 টাকা অ্যাড করার পরে ইউ গেট দিস 32,000 প্রফিট। কিন্তু আমার তো 32,000 টাকা প্রফিটের মধ্যে 1,000 টাকা অলরেডি সেলস এর মধ্যে আছে না, মানে অ্যাসেট সেলস এর মধ্যে আছে না? জি স্যার, আছে। তখন আমি এই যে অ্যাসেটের সেলস প্রাইস 9,500 টাকা, এইটা কি আমি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে লিখতেছি না? জি। তাহলে এই আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে যখন আমি পুরো টাকাটা লিখছি 9,500 টাকা, তাহলে এখানে এই 1,000 টাকা গেইনটাও তো আছে। তো এই জন্য এই গেইনটা আমি এখান থেকে তখন ডিডাক্ট করে দিতে হয়, যেহেতু ওখানেই 9,500 টাকা পুরোটা চলে যাচ্ছে। তাহলে আর এই 1,000 টাকাটা আসলে আলাদা করে যদি আবার দেখেন ডাবল কাউন্টিং হয়ে যাবে। স্যার ওইটা যদি না থাকতো, গেইন অন সেল অন ইকুইপমেন্ট। আর যদি গেইন অন সেল অফ ইকুইপমেন্ট নাই, জিরো আছে, তার মানে অ্যাসেট সেলস প্রাইস 8,500 টাকা যা ছিল তাই আছে, তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আপনি 8,500 টাকাই লিখতেছেন, আর গেইন অর লস এখানে আলাদা করে কিছু লিখতেছেন না, তাহলে তো আর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস 8,500 টাকায় আসতেছে। আর এখানে যেহেতু গেইন অর লস আলাদা করে কিছু নাই, জিরো, তাহলে ওইটার অ্যাডজাস্টমেন্ট করতে হবে না। ক্লিয়ার?
আর সেম থিং হ্যাপেন্স টু লস। তাহলে লসের ক্ষেত্রে যেমন মনে করেন লস কখন হয়, যদি আমার সেলস প্রাইস 7,500 টাকা হয়, তাহলে 1,000 টাকা লস হবে নাকি? আচ্ছা, এখন এই লস হইলে তখন আপনি কি করতেন, যে এখানে আহ, যদি আদার ইনকাম না হয়ে অথবা আদার এক্সপেন্স হইতে পারে, আদার এক্সপেন্স হইতে পারে, হ্যাঁ, আদার এক্সপেন্স, তখন এটা লস অন সেল অফ ইকুইপমেন্ট, এইটা তখন 1,000 টাকা আমি এখান থেকে তখন লেস করে দিব ইনকাম স্টেটমেন্টে। আর লেস করে দেওয়া মানে হচ্ছে এটা বাদ দেওয়ার পরে ইউ গেট দ্য নেট নেট ইনকাম। কিন্তু এই 1,000 টাকা যে লস হয়েছে এটার জন্য কি কোনো ক্যাশ আউটফ্লো হয়েছে? ক্যাশ তো আসছে আপনার কত, 7,500 টাকা, সেলস প্রাইস যদি 7,500 টাকা হয়। কথা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? জি স্যার। জি স্যার, জি তাহলে স্যার, তাহলে এই যে 1,000 টাকা আমি যখন লস এখানে দেখালাম, এটার জন্য তো আসলে ক্যাশ আউটফ্লো হয় নাই, ক্যাশ ইনফ্লো হয় নাই। কারণ আমি সেলস প্রাইস হচ্ছে 7,500 টাকা, আমি ইনভেস্টিং অ্যাক্টিভিটি 7,500 টাকা দেখাচ্ছি। আর এই 1,000 টাকা যে লসটা আছে, বেসিক্যালি এই 1,000 টাকা লসের জন্য আমার ক্যাশ আউটফ্লো হয় নাই। তাহলে আমি 7,500 টাকা দেখাইলেই ওই 1,000 টাকা এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এই জন্য লস থাকলে আমি ইনকাম স্টেটমেন্টে এটা মাইনাস করে আসতাম, আর এখন অপারেটিং প্লাস অ্যাক্টিভিটিসে করবেন, আবার অ্যাড করে আসবো। প্লাস। হ্যাঁ, আই থিঙ্ক আই এম ক্লিয়ার, রাইট? জি স্যার। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে আমরা ওই ডেপ্রিসিয়েশনের বিষয়টা বোঝানোর জন্য বলছিলাম, যে ডেপ্রিসিয়েশন তো আমার একুমুলেটেড ব্যালেন্সের ডিফারেন্স হচ্ছে 5,000 টাকা, কিন্তু আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এই 14,500 টাকা কিভাবে আসলো? কারণ এখানে 9,500 টাকা কিন্তু আমার অ্যাসেট সেল থেকে ডেপ্রিসিয়েশন আছে, তাই না? জি তাহলে স্যার। এই অ্যাসেট সেলস এর জার্নালটা কি হয় নর্মালি? একজন কে যেন বলতেছিলেন যে স্যার হ্যাঁ অ্যাসেট স্যার, সেলস এর তাহলে অ্যাসেট সেল ক্যাশ করলে, ক্যাশ হ্যাঁ, ডেবিট, অ্যাকাউন্টেড ডেপ্রিসিয়েশন ডেবিট, যদি লস হয় ডেবিট, আর লাভ হ্যাঁ, হলে ক্রেডিট, আর ওই অ্যাসেটটা ক্রেডিট। গ্রেট, ভেরি গুড। অর্থাৎ ক্যাশ ডেবিট, যেহেতু আমি অ্যাসেট সেল করে ক্যাশ জেনারেট করছি, আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন গুলো আমাদের অ্যাকাউন্টে সবসময় আমরা ডেবিট ট্রেড করে আসছি। এখন ভ্যানিশ করতে হবে। যেহেতু আমরা, হ্যাঁ, ক্লোজ করে দিব, তাহলে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হবে, ক্রেডিট ছিল এখন ডেবিট হয়ে যাবে। আর হচ্ছে অ্যাসেট সেল করে দিচ্ছি, অ্যাসেট তাহলে অ্যাসেট ক্রেডিট অ্যাকাউন্ট হবে। বা ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আর যদি গেইন থাকে, গেইন হচ্ছে ক্রেডিট, গেইন অথবা ইনকাম থাকলে ক্রেডিট, গেইন অন সেল। আর লস হলে স্যার ডেবিট হবে। লস হলে ডেবিট, গুড। তাহলে এখানে যদি ইফ ইউ ওয়ান্ট টু রাইট ডাউন দিস থিং, এখানে দেখেন অ্যাসেট সেল করা হয়েছিল ক্যাশ প্রাইস 8,500 টাকা, 8,500 টাকা ডেবিট। আর যে অ্যাসেটটা সেল করা হয়েছে সেই অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হচ্ছে 9,500 টাকা, 9,500 ডেবিট। ছোট করবো তো। আর ইকুইপমেন্ট যেটা সেল করা হয়েছে সেটার প্রাইস হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে 18,000 টাকা। Sorry. গেইন লস নাই। হ্যাঁ, আচ্ছা, গেইন অর লস জিরো, যদি গেইন কিছু থাকতো তাহলে আসতো। তাহলে দেখেন এখানে ডেবিট আর ক্রেডিট কি সেম হয়েছে না? জি স্যার। তাহলে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট করার মানে হচ্ছে, এখন যদি আপনি একুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা টি অ্যাকাউন্টস করেন, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন টি অ্যাকাউন্টস করলে ইউ উইল গেট দিস থিং। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা টি অ্যাকাউন্টস করতেছি আমরা। ঠিক আছে, তাহলে দিস ওয়ান ইজ দ্য ডেবিট সাইড আর এটা হচ্ছে ক্রেডিট সাইড।
আচ্ছা, তাহলে দেখেন একেবারে ডেপ্রিসিয়েশন শুরুতে যেটা ছিল আমাদের এখানে ব্যালেন্স শিটে যেটা ছিল শুরুতে বিগিনিং ব্যালেন্স একেবারে ডেপ্রিসিয়েশন 24,000। এইটা আমরা এই টি অ্যাকাউন্টস এর কোন পাশে ট্রান্সফার করব? বিগিনিং ব্যালেন্স, একেবারে ডেপ্রিসিয়েশন ইজ ক্রেডিট ব্যালেন্স, রাইট? তাহলে শুরুতে ছিল হচ্ছে 24,000 ক্রেডিট। এটা আমরা লিখি হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স সিডি। বিডি। হ্যাঁ, এটা গত বছরের একটা সিডি ছিল, এখন এই বছর হলো বিডি। বিডি 24,000। আচ্ছা, এই বছরের যে ডেপ্রিসিয়েশন হয়েছে ইনকাম স্টেটমেন্টে, সেটা আমরা ইনকাম স্টেটমেন্টে কোনো ডেপ্রিসিয়েশন দেয়া নাই। আচ্ছা, বাট আমরা অ্যাসেট সেল করছিলাম একটা, এখানে থেকে এখানে ডেপ্রিসিয়েশন ডেবিট ছিল 9,500 টাকা, তাহলে এটা 9,500 টাকা ডেবিট দিকে ট্রান্সফার করবো। আর এটা ক্রেডিট অ্যাকাউন্ট হচ্ছে কি ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, 9,500 টাকা, তাই তো? আচ্ছা, আর ফাইনালি এখানে একুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ইন্ডিং ব্যালেন্স হচ্ছে ব্যালেন্স ব্যালেন্স সিডিটা সিডি হলো ক্রেডিট পাশে, হ্যাঁ। তাহলে ব্যালেন্স সিডি ইট ওয়াজ কত টাকা? 8,500। 4,500। 29,000। এই যে 29,000। আচ্ছা, তাহলে দেখেন আমার ডেবিট পাশে হলো 29,000 আর 9,500, তাহলে টোটাল কত আসে? 38,500। 38,500, বাট ক্রেডিট আছে কত? 24,000। তার মানে আমার এই যে ডিফারেন্সটা কিসের জন্য হয়েছে? ডেপ্রিসিয়েশন ফর দ্য ইয়ার, এই বছরে অ্যাসেটের যে ডেপ্রিসিয়েশন সেটার জন্য। আর এই বছরে যে ডেপ্রিসিয়েশন আসে সেই ডেপ্রিসিয়েশনের জার্নাল হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ঠিক আছে, তাহলে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট মানে কি? আমি এই বছরে যে ডেপ্রিসিয়েশন হচ্ছে সেটা এই ক্রেডিট পাশে ট্রান্সফার করছি। ওকে, ডেপ্রিসিয়েশন হিসেবে আসবে। তাহলে ডেপ্রিসিয়েশন হিসেবে আসবে, তাহলে এটার ডেবিট এন্ট্রিটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। এখন তাহলে হোয়াট উড বি দ্য ফিগার ফর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, দ্য ডিফারেন্স, রাইট? 38,500 আর 24,000 টাকা। 14,500। 14,500 টাকা। এখন কি আপনারা এই 38,000, সরি, তাহলে এখন কি আপনারা বুঝতে পারছেন যে 14,500 টাকা কোথেকে ডেপ্রিসিয়েশন আসলো? Yes, sir. সো এই Clear, sir. বছরে তাহলে কারেন্ট ইয়ারের ডেপ্রিসিয়েশন হচ্ছে 14,500। এখন পরীক্ষায় যখন আসবে ডেপ্রিসিয়েশনের এরকম, তাহলে ইউ নিড টু ডু এ টি অ্যাকাউন্টস ফর এরকম ডেপ্রিসিয়েশন। স্যার এখানে যে ওই 9,500 টাকা যেটা ছিল ওটা ওটা শুধুমাত্র ওই যে সেল যে করছে ওইটা ডিপ্রিসিয়েশন ছিল। ওইটা ডেপ্রিসিয়েশন, হ্যাঁ। আর যে অ্যাসেট করি ওটা ডেপ্রিসিয়েশন আমরা করছিলাম কি ডেবিট, আর এই জন্য আমরা এটা ডেবিট দিকে ট্রান্সফার করেছি 9,500 টাকা। স্যার ওই 9,500 আর ওই 5,000 যোগ করলেও তো 14,500, এইভাবে করলেও কি হবে? হ্যাঁ, ওই মানে দুইটা যেভাবে করেন অসুবিধা নেই, মানে যে যেভাবে বুঝেন আর কি, আমি এটা এক্সপ্লেন করলাম একটু ডিটেলসে আর কি, জি জি। তো দ্যাট পরীক্ষায় যদি আপনারা কেউ স্যার থাকে, পরীক্ষায় কি এভাবেই থাকবে? পরীক্ষায় এভাবে একটা টি অ্যাকাউন্টস করতে হবে একুয়াল ডেপ্রিসিয়েশনের জন্য টু ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ঠিক আছে? এখন ওরে এ- বাবা। এখানে এখানে হচ্ছে একটা কথা বলি যে আপনাদের একটা শুধু ডেপ্রিসিয়েশন ছিল যেটা হচ্ছে ইকুইপমেন্টের, কিন্তু আমাদের একটাই কি ফিক্সড অ্যাসেট থাকে না আরো থাকে? জি স্যার, আরো আরো থাকে স্যার। যেমন একটা ইকুইপমেন্ট একটা ফিক্সড অ্যাসেট লিখলেন, তারপরে মনে করেন যদি আমার আরেকটা ফার্নিচার হয়, এটা একটা ফিক্সড অ্যাসেট, এটা ডেপ্রিসিয়েশন আছে। মেশিনারিজ আছে, এটা ডেপ্রিসিয়েশন আছে। তার মানে কিন্তু সবগুলো যদি এরকম থাকে, তখন কিন্তু আপনার প্রত্যেকটার জন্যই ইউ নিড টু ডু এটি অ্যাকাউন্টস টু ক্যালকুলেট দ্য ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? স্যার এখানে স্যার আপনি, স্যার এটা এই যে ইয়া যেটা আপনার হচ্ছে যে আপনি ওই যে হ্যাঁ মানে পিএল দেখে আপনি কিভাবে বুঝলেন যে এখানে আরো ডিপ্রিসিয়েশন আছে? কোনটা?
এই যে পিএল স্যার, এ না, পিএল এ তো শুধু অপারেটিং এক্সপেন্স বলা আছে, এখানে কোনো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেওয়া নাই। না 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 স্যার, এটা এটা যেহেতু আপনি যেভাবে বুঝলেন, আমরা কি করলে স্যার এটা সহজেই বোঝা যাবে স্যার? এই জন্যই তো বললাম যে আপনি ডেপ্রিসিয়েশনের একটা এখন ডেপ্রিসিয়েশনের টি অ্যাকাউন্টস করতে হবে এটা বোঝার জন্য। জি স্যার। তাহলে আপনি চেঞ্জটা দেখে বুঝবেন যে কতটুকু ডেপ্রিসিয়েশন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, নাও লেটস মুভ টু দ্য সলিউশন। তাহলে আমরা এখানে অপারেটিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে, সরি, অপারেটিং অ্যাক্টিভিটিজ এর মধ্যে তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা অ্যাডজাস্ট করছি। অ্যাকাউন্টস রিসিভেবল, এটা আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস ছিল, এটা মাইনাস করব। ইনভেন্টরি প্লাস ছিল, এটা মাইনাস করব। আর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল আর ইনকাম ট্যাক্স পেয়েবল, এই দুইটা কারেন্ট লাইবিলিটিস। ওকে, তাহলে এই দুইটা আমরা এখানে অ্যাডজাস্ট করবো। ওকে, তাহলে ফাইনালি আমার ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস হচ্ছে এই প্রফিটের সাথে অ্যাডজাস্টমেন্ট করছি 500 টাকা লেস করার পরে, তাহলে 31,500। ওকে, তাহলে এইটুকু এবার তুলে নেন। হয়েছে সবার? অপারেটিং অ্যাক্টিভিটিসটা হয়েছে? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে এখানে আমাদের নন কারেন্ট অ্যাসেট হচ্ছে ইকুইপমেন্ট। আচ্ছা, ইকুইপমেন্ট 18,000 টাকা লেস হয়েছে, তাহলে এই 18,000 টাকা মানে হচ্ছে কি ইকুইপমেন্ট সেল হয়েছে। কিন্তু ইকুইপমেন্ট কি 18,000 টাকায় সেল হয়েছিল না? কস্ট প্রাইস 18,000 টাকা, হ্যাঁ। তাহলে 18,000 টাকা কস্ট প্রাইসের ইকুইপমেন্টই সেল হয়েছিল, জি। গুড। আচ্ছা, তার মানে এখানে এই 18,000 টাকার সাথে 18,000 টাকা মিল আছে। সেল অফ ইকুইপমেন্ট এখান থেকে ক্যাশ ইনফ্লোজ হয়েছে 18,000 টাকা, তাহলে এটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস প্লাস হবে। কিন্তু কোশ্চেন হচ্ছে যদি আবার এই ফিগারটা না এক হতো, যে 18,000 টাকা এখানে কস্ট প্রাইস যেটা সেল করা হয়েছে সেটা 18,000 টাকা, আর এখানে 18,000 টাকা যদি এক না হতো, তার মানে নতুন কিছু ইকুইপমেন্ট পারচেজও করা হতো। ঠিক আছে, যদি লেটস সে এই ফিগারটা 18,000 না হয়ে অন্য কিছু হইতো, 20,000 টাকা হইতো, আর এখানে 18,000 টাকা সেল করা হয়েছে, তার মানে কি, তাহলে এখানে সেল হচ্ছে করা কি 8,000 টাকা সেল হয়েছে না 8,500 টাকা সেল হয়েছে স্যার? সেল সেলস প্রাইস ইজ 8,500 টাকা।
যেটা যেটা থেকে আমার একুমুলেটেড ডেপ্রিসিয়েশনও আছে। কিন্তু আমার যে অ্যাসেটের কস্ট প্রাইস কত ছিল, যেটা সেল করেছে সেটা কস্ট প্রাইস 8,000 টাকা। আমি যখন ইকুইপমেন্ট ট্রেড করতেছি তখন কোন প্রাইসে নিতেছি? কস্ট প্রাইসে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জন্যই আমি যখন ইকুইপমেন্টের একটা টি অ্যাকাউন্টস করবো, তাহলে ইকুইপমেন্টের টি অ্যাকাউন্টসে আমার শুরুর বিগিনিং ব্যালেন্স হচ্ছে 78,000 টাকা। 78,000 টাকা হচ্ছে আমার ইকুইপমেন্টের বিগিনিং ব্যালেন্স। আর এখান থেকে যখন ইকুইপমেন্ট সেল করে দিচ্ছেন, এটা ক্রেডিট করতেছেন, তাহলে ক্রেডিট করার পরে ইউ গেট ইট শুড বি ট্রান্সফার ইন দ্য ক্রেডিট সাইড। তারপরে যে ডিফারেন্সটা, যদি আমরা এটা এখানে ইকুইপমেন্টের টি অ্যাকাউন্টস করি, ঠিক আছে? তাহলে এই যে ডিফারেন্সটা 60,000, দ্যাট ইজ দ্য ইন্ডিং ব্যালেন্স। এখন এটাই আসছে ব্যালেন্স সিডি 60,000 টাকা। ঠিক আছে, তো আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে যদি আমার ইকুইপমেন্টের এই ফিগারটা ওটা না মিলতো, তার মানে কিছু ওখানে ইকুইপমেন্ট পারচেজও করা হইতো, মানে পারচেজ হয়েছে সেটাও আসতো। যদি ইকুইপমেন্ট এখানে ইকুইপমেন্ট প্রাইস 60 না হয়ে 62,000 হইতো, বিগিনিং ব্যালেন্স লেটস সে 18,000 আর সেল করা হয়েছে 18,000 টাকা, কিন্তু এটা যদি 60 ইন্ডিং ব্যালেন্স 60,000 হতো, তার মানে এখানে 80,000 টাকা ক্রেডিট সাইডে আর ডেবিট সাইডে হচ্ছে 78,000, তাহলে মানে 2,000 টাকা ইকুইপমেন্ট হচ্ছে নতুন করে পারচেস করা হয়েছে। এবং ইকুইপমেন্ট পারচেস করলে তখন আমরা এটা ক্যাশ আউটফ্লোজ হবে এবং ইকুইপমেন্টের সাথে অ্যাড হবে। এম আই ক্লিয়ার? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে দিস ইজ সিম্পল। এখানে এত ঝামেলা নাই, একটাই সেল করা ইকুইপমেন্ট সেল। এবং সেলস প্রাইস কিন্তু আমরা লিখবো হচ্ছে ক্যাশ সেলস প্রাইস, বিকজ উই আর ডুইং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, রাইট? তাহলে এখানে যতটুকু ক্যাশ আসছে সেটা দেখাচ্ছে। দেন আচ্ছা, এরপর হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। দেখেন এখানে আমাদের চেঞ্জটুকু আসছে কোথায়? নন কারেন্ট লাইবিলিটিসে বন্ডস 6,000 টাকা লেস হয়েছে, তাহলে বন্ড 6,000 টাকা লেস হয়েছে, ইট মিনস যে বন্ড পেমেন্ট করা হয়েছে। ওকে, বন্ডস পেমেন্ট পেইড হয়েছে। বন্ডস পেইড হলে কি হবে আমাদের? ক্যাশ চলে গেছে। ক্যাশ চলে গেছে ফাইন্যান্সিং এ, ক্যাশ আউটফ্লোস। আর কমন স্টক 4,000 বেড়েছে, ইট মিনস কি কমন স্টক ইস্যু করা হয়েছে না নতুন করে? নতুন করে ইস্যু হলে ক্যাশ ইনফ্লোস হয়েছে, তাই তো? আর একটা হচ্ছে ডিভিডেন্ডের যেটা ছিল, যে আমাদের ডিভিডেন্ড 20,000 টাকা, তাহলে এই ডিভিডেন্ডটা আমাদের ক্যাশ ফ্লোসে ক্যাশ ইনফ্লোস হয়েছে। ওকে, তাহলে এখন ডু ইট ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কথা বলুন।
বুঝছি স্যার। ওকে, সো তাহলে নেট ক্যাশ ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে 22,000 নেগেটিভ, অ্যান্ড দেন অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে তাহলে টোটাল ক্যাশ চেঞ্জ হচ্ছে 18,000। এই ডান সবার? আর বিগিনিং ক্যাশ ব্যালেন্স ছিল জি স্যার। হচ্ছে এটা, বিগিনিং ক্যাশ ব্যালেন্স ছিল হচ্ছে 20,000 and you add this 18, তাহলে you get the ending cash balance, হ্যাঁ। আচ্ছা, এরপরে একটা এখান থেকে আরেকটা কোশ্চেন করেছিল যে ফ্রি ক্যাশ ফ্লোস। স্যার একটু হয়নি এখনো। শেষ করে স্যার লাস্ট ইয়ারে যে ব্যালেন্স থাকে ওটার সাথে যদি অ্যামাউন্টটা মিলে যায় তাহলে মনে করবো এটা ম্যাথটা ম্যাথ ঠিক সঠিক আছে, হয়েছে। জি হ্যাঁ। আর না হলেও ডোন্ট গেট অ্যাফ্রেড, যে না হলেও যেহেতু পার্সিয়ালও যদি হয় তাহলেও সেটা কাজ হবে। ও, স্যার হয়েছে। স্যার কারণ একটু কোশ্চেন হলো স্যার, বন্ডের 20,000 টাকা এটা কোথা থেকে নেওয়া হয়েছে? বন্ড না, এটা সরি বিগিনিং সরি, ব্যালেন্স। না স্যার, পেমেন্ট ডিভিডেন্টের যে 20,000 টাকা। ডিভিডেন্ড পেমেন্টটা তো, আচ্ছা ডিভিডেন্ড পেমেন্টটা হচ্ছে আমার রিটেন আর্নিংস থেকে আমি বুঝবো, কারণ রিটেন আর্নিংস এর বিগিনিং ব্যালেন্স ছিল 38,000, আর এর সাথে এবছরে প্রফিট অ্যাড হবে 32,000, তাহলে ইন্ডিং ব্যালেন্স হওয়ার কথা 70,000, কিন্তু ইন্ডিং ব্যালেন্স হয়েছে 50,000 টাকা। তার মানে বাকি ডিভিডেন্ট পেড করা ডিফারেন্সটুকু হয়েছে। হচ্ছে, হ্যাঁ বাকি ডিফারেন্সটা হলো ডিভিডেন্ড পে করা হয়েছে। ওকে। হুম। আচ্ছা, তাহলে ফাইনালি দ্যাট ইজ দ্য ইন্ডিং ক্যাশ ব্যালেন্স। ওকে, এখন এখান থেকে দেখেন বলছে যে কম্পিউট ফ্রি ক্যাশ ফ্লোস। ফ্রি ক্যাশ ফ্লোস পরীক্ষা অনেকবার আসছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকলে অনেক সময় এখানে ফ্রি ক্যাশ ফ্লোজ এর একটা ছোট্ট ম্যাথ থাকে 2 মার্কসের জন্য বা 3 মার্কসের জন্য। মানে ফ্রি ক্যাশ ফ্লোজ এর আমাদের ইয়েটা কি ছিল, ফর্মুলাটা কি ছিল মনে আছে? যে ক্যাশ ফ্লোজ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে যদি কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার থাকে সেটা মাইনাস করব, আর ডিভিডেন্ড পেমেন্ট থাকলে সেটা লেস করবো। তাহলে এখানে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আমার ক্যাশ ফ্লোজ হচ্ছে 31,500। আর দেখেন এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বুঝবেন হলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে, যদি আমার কোনো অ্যাসেট পারচেস করা হয়, লং টার্ম অ্যাসেট যদি পারচেস করা হয় সেটাকে সাধারণত আমি বলি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে এখানে কিন্তু লং টার্ম অ্যাসেট পারচেস সম্পর্কে কিছু বলা নাই, শুধু সেল হয়েছে। যদি থাকতো সেটা আমরা এখান থেকে লেস করতাম। আর হচ্ছে লেস করবো হচ্ছে ডিভিডেন্ড, তাহলে ডিভিডেন্ড এখানে 20,000 টাকা আছে, তাহলে বাকিটা হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লোস। স্যার আরেকবার একটু বলবেন? কোনটা ফ্রি ফর্মুলা? ক্যাশটা। ফর্মুলাটা আমরা একটু বল। ফর্মুলাটা হলো যে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এখান থেকে লেস হবে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, আর লেস হবে হচ্ছে ডিভিডেন্ড পেইড, হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লোস। স্যার ওই ফ্রি ক্যাশ ফ্লোটা বলতে কি বোঝায়? অর্থাৎ আমার যেই অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ আসছে, সেই ক্যাশটা থেকে যদি আমি কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চাই বা
আমি ডিভিডেন্ড পেমেন্ট করার পরে আমার কতটুকু ক্যাশ আসলে অ্যাভেলেবেল আছে। এটা বোঝাচ্ছে অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো। অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো তো আমার হচ্ছে এই যে 18,000 টাকা, যেটা চেঞ্জ হলো। ফ্রি ক্যাশ ফ্লো মানে আমার এখন বাকি কতটুকু ক্যাশ আছে, মানে যদিও আমার 31,500 টাকা এখান থেকে আসছে, কিন্তু আমি যদি অপারেটিং আমার কোনো ক্যাপিটাল এক্সপেন্ডিচার করি সেখান থেকে আমার টাকা চলে যাবে, তারপর আবার ডিভিডেন্ড পেমেন্ট করলে টাকা চলে যাবে, তাহলে ফাইনালি আমার কত টাকা ক্যাশ থাকবে। তার মানে অন্য কোনো অপারেটিং যদি অ্যাক্টিভিটিস থেকে আমার যে স্যার আদার আমার যে খরচ ক্যাশ করার গুলো জন্য চলে কোনো যাবে। মিট আপ। অর্থাৎ আমার মানে ফাইনালি আমার কত টাকা ক্যাশ থাকবে যদি আমি অন্য কোনো পারপাজে এই টাকাটা ইউজ করতে চাই, ফ্রি ক্যাশ ফ্লোস অর্থাৎ আমার। ক্যাশ ইন হ্যান্ড আর কি। হুম, স্যার একটা বিষয় সেটা হচ্ছে যে কম্পারেটিভ ইয়ার যদি না থাকে সেক্ষেত্রে কি? এইখানে যদি আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে হয়, এটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের নামই হলো স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ফাইন্যান্সিয়াল পজিশন। আরেকটা নাম হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আরেকটা নাম হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ফাইন্যান্সিয়াল পজিশন। অর্থাৎ আমার ফাইন্যান্সিয়াল পজিশন মানে হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের কতটুকু চেঞ্জ হয়েছে, ব্যালেন্স শিটের চেঞ্জ না হলে, কম্পারেটিভ না থাকলে তো আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতেই পারবো না, हमारे तो क्लास खत्म करते हैं। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট अभी করতেই तैयारी পারবো না। करेंगे करे ঠিক हम क्या আছে। करें। জি স্যার। আচ্ছা দেখেন, এটা একদম সিম্পল একটা ম্যাথ ছিল, লাস্ট ইয়ারের কোশ্চেন, কিন্তু গত বছর একটা ম্যাথ আসছে মোটামুটি এই এই রিসেন্ট জানুয়ারি 25-এ স্যার একটা ম্যাথ আসছে। যে স্যার মানে আমি একটু কনফিউশন, সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে কম্পারেটিভ মানে ইয়ার্স এর ছাড়া কেস স্টেটমেন্ট হবে না, কিন্তু স্যার ধরেন আমি বিজনেসটা প্রথম শুরু করছি, প্রথম ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করছি, তাহলে সেটার ক্যাশ ফ্লো আমার দিতে হবে না? হ্যাঁ, তাহলে এখন আপনাকে রেকর্ড করে রাখতে হবে যে যদি প্রথম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস থেকে আপনার চেঞ্জ তো আর নাই, তাহলে এ দেখতে হবে যে আপনি যতটুকু সেলস হয়েছে সেই সেলস এর মধ্যে কতটুকু ক্যাশ সেলস হয়েছে, কতটুকু ক্রেডিট সেলস হয়েছে, তখন আপনাকে ডিরেক্ট মেথডে যেতে হবে, ইনডিরেক্ট মেথডে পারবেন না। ও আচ্ছা আচ্ছা স্যার, জি স্যার বুঝতে পারছি। অর্থাৎ আপনি যখন ইনকাম স্টেটমেন্টটা করবেন, হুম। তখন এই ইনকাম স্টেটমেন্ট থেকে আপনি বুঝতে হবে যে এই সেলস এর কতটুকু আপনার ক্যাশ সেলস বা পারচেজ এর কতটুকু আপনার ক্যাশ পারচেজ, ওই বেসিসে করতে হবে। আচ্ছা, সো দেখেন জানুয়ারি 25-এ একটা কোশ্চেন আসছিল, যেটা আহ, যেখানে আপনার প্রিপেয়ার স্টেটমেন্ট আর ক্যাশ ফ্লোস ফর দ্য ইয়ার ইন্ডেড December 31, 2024 ইউজিং ডিরেক্ট মেথড। এখানে ঝামেলাটা হচ্ছে ডিরেক্ট মেথড বলে, যদি ডিরেক্ট মেথড এই শব্দটা ইউজ না করতো তাহলে এই ম্যাথটা অনেক সহজ একটা ম্যাথ ছিল। যদি ইনডিরেক্ট মেথড এটা করতে দিত তাহলে ইজিলি এই ম্যাথটা পারা যেত। ডিরেক্ট মেথড বলাতে আসলে একটু ঝামেলা হয়েছে। ডিরেক্ট মেথডে এখানে ডিফারেন্সটা হচ্ছে, আপনাদেরকে আমি যখন লেকচারটা ডিসকাশন পার্টে বলছিলাম, ডিরেক্ট মেথডে আমার এখানে অপারেটিং, এখানে আমার সাধারণত চেঞ্জ গুলো দেখাই না। অর্থাৎ আমার যে অ্যাসেট সাইডে, ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে যে চেঞ্জ গুলো আছে বা লাইবিলিটি সাইডে ইউএস যে চেঞ্জ ডিগ্রি। গুলো আছে, সেই চেঞ্জ গুলো ইনক্রিজ ও ডিক্রিজ গুলো আমরা দেখাই না। রাদার আমরা যেখানে সরাসরি কত টাকা ক্যাশ ইনফ্লোজ হয়েছে অপারেটিং থেকে অথবা ক্যাশ আউটফ্লোজ হয়েছে অপারেটিং থেকে, সেটা সরাসরি বের করতে হয়। যেমন এখানে সেলস বলা আছে 20 লাখ টাকা, ঠিক আছে, আর কস্ট অফ গুডস সোল্ড বলা আছে হচ্ছে লেটস সে আপনার 13 লাখ টাকা। তাহলে এখান থেকে আপনাকে দেখতে হবে যে কতটুকু সেলস থেকে কতটুকু ক্যাশ ইনফ্লোজ হয়েছে অর্থাৎ সরাসরি আমার সেলস থেকে কতটুকু ক্যাশ ইনফ্লোজ হয়েছে, আর পারচেস থেকে কতটুকু ক্যাশ আউটফ্লোজ হয়েছে বা ক্যাশ পেমেন্ট করা হয়েছে কতটুকু। ওকে। আর এখানে যে সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স, এখান থেকে সরাসরি ক্যাশ আউটফ্লোজ কত হয়েছে সেটা বের করতে হবে। তারপরে যেমন গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট, এইটা তো আমার নন অপারেটিং অ্যাক্টিভিটিস সেখানে আসবে না, বা লস অন সেল অফ ইনভেস্টমেন্ট এইটাও আসবে না। আর ইনকাম ট্যাক্স, এখান থেকে দেখতে হবে সরাসরি আসলে কত টাকা ট্যাক্স পেমেন্ট করা হয়েছে। ওকে। সো এইটা একটু ক্রিটিক্যাল, এই ক্যালকুলেশনটা, যে ওখানে আপনি আর সরাসরি কিন্তু ওই ডিরেক্ট চেঞ্জগুলো, মেথড আসে স্যার, ডিরেক্ট মেথড আসছে জানুয়ারি 25, এই জন্য সেটাই আমি তো এই কোশ্চেনটা দেখতেছি। আপনাদেরকে নিয়েছি। ঠিক আছে, তো এরকম যদি ডিরেক্ট মেথড আসে তখন অপারেটিং অ্যাক্টিভিটিস সেগমেন্টে আপনার কিছু কাজ করতে হবে।
তখন আর এই যে এভাবে আমার কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি চেঞ্জ দেখালে হবে না। তখন এখানে কতটুকু ক্যাশ সেলস থেকে আসছে বা পারচেজ থেকে কতটুকু ক্যাশ আউটফ্লো হয়েছে ওইভাবে ক্যালকুলেট করে দেখাতে হবে। আর সেটা কিভাবে করা যায় একটু দেখাই আপনাদেরকে। তাহলে এখানে দেখেন কম্পারেটিভ স্টেটমেন্ট দুইটা আছে আমার, একটা হলো 24-এর আর 23-এর। আমার এখানে ইয়ার এন্ডিং হলো সম্ভবত December 31। হ্যাঁ, December 31 হচ্ছে ইয়ার এন্ডিং, যে তিনটা স্টেটমেন্টের ডেটটা হচ্ছে এটা। December 31, 2024-এর। তাহলে এখানে দেখেন আমার অ্যাসেটে এখানেও ক্লাসিফিকেশন করা নাই। তাহলে বলেন আমাকে একটু দ্রুত যে কোনটা কারেন্ট অ্যাসেট কোনটা নন কারেন্ট অ্যাসেট। স্যার অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট কারেন্ট, ইনভেন্টরি ক্যাশ, কারেন্ট, হ্যাঁ, অ্যাকাউন্টস অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভেবল, ইনভেন্টরি, ইনভেন্টরি, প্রিপেইড এক্সপেন্স, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। হ্যাঁ, এটা লং হচ্ছে টার্ম, নন কারেন্ট, নন নন কারেন্ট। আর কারেন্ট, এগুলো ডেপ্রিসিয়েশন আছে। লং টার্ম ইনভেস্টমেন্ট, নন কারেন্ট নন স্যার। কারেন্ট। নন কারেন্ট। লোন টু সাবসিডিজ, যদি সম্ভবত এখানে নন যদি আমার লোনটা 1 ইয়ারের বেশি হয় তাহলে হচ্ছে নন নন কারেন্ট কারেন্ট। অ্যাসেট। নন কারেন্ট আচ্ছা, এখানে লোন টু আর লোন ফ্রম ডিফারেন্সটা কি? একটা অ্যাসেট, একটা হচ্ছে লাইবিলিটি। লোন টু হলে মানে কাকে দেওয়া আমি হলো, লোন দিয়েছি, লোন দেওয়া লাইবিলিটি, দিলে, হয়েছে স্যার। লোন দিলে আচ্ছা আমি আচ্ছা, অ্যাসেট। আর যদি লোন ফ্রম বলে তাহলে কার কাছ থেকে লোন নিয়েছি, লোন নিলে লাইবিলিটি। কোথায় বেঁচে যাবে? লাইবিলিটিস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে দেখেন ঝটপট আমাকে এখানে বলেন ব্যালেন্স শিটের থেকে যে কারেন্ট এবং নন কারেন্ট কারেন্ট লাইবিলিটি, অ্যাকাউন্টস পেবল, কারেন্ট লাইবিলিটিস, লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট এটাও কারেন্ট লাইবিলিটিস, লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি। বন্ডস বন্ডস পেবল হচ্ছে নন কারেন্ট লাইবিলিটিস নন বা কারেন্ট। নন কারেন্ট। আর শেয়ার হোল্ডার, এটা তো শেয়ার হোল্ডার ইকুইটি। আচ্ছা, রিটেন আর্নিংস এখানে আছে। ওকে। আর এখানে দেখেন তাহলে চেঞ্জ গুলো কতটুকু আসছে, আমরা এখান থেকে এন্ডিং ব্যালেন্স মাইনাস বিগিনিং ব্যালেন্স করে ফেলতে পারি। আচ্ছা, আর এখান বললেন থেকেও না চেঞ্জ বের করা লাগবে না? না, চেঞ্জ বের করতে হবে, বের করা লাগবে না ফর ডুইং ইউর, that means you will not show this directly in your operating activities segment, but ক্যালকুলেশনের জন্য আমার করতে হবে। মানে আপনি সরাসরি এখন অপারেটিং অ্যাক্টিভিটিসে এটা লিখে দিবেন না যে অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ 1,80,000 টাকা, এটা ব্লেস হয়ে যাবে। কিন্তু এখান থেকে কতটুকু ক্যাশ ইনফ্লোস হয়েছে সেটা বের করার জন্য আমাদের ডিফারেন্সটা দেখাতে হবে। ওকে। আচ্ছা, তাহলে দেখেন এখানে ওকে, তাহলে প্রথমে আমরা যাই হচ্ছে সেলস থেকে। সেলস ছিল হচ্ছে 20 লাখ টাকা। আর এখানে নোটসে বলা আছে, আচ্ছা নোটস গুলো কি কি আছে একটু দেখে নেবো। নাম্বার ওয়ান নোটস হচ্ছে ইকুইপমেন্ট ওয়াজ সোল্ড ডিউরিং দ্য ইয়ার ফর 70,000 টাকা, কস্ট প্রাইস 1,30,000 টাকা এবং 40,000 টাকা একুমুলেটেড ডেপ্রিসিয়েশন। তার মানে কি এখানে গেইন অথবা লস এটা কিছু হয়েছে, সেটা আমার আম, এখান থেকে যে সেল অফ ইকুইপমেন্ট লস হয়েছে 20,000 টাকা, এটা এখান থেকে একটা ক্যালকুলেশন করতে হবে। আর লং টার্ম ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড ডিউরিং দ্য ইয়ার 1,10,000 টাকা। দেখেন দিস ইনভেস্টমেন্ট কস্ট প্রাইস অফ 50,000 টাকা হোয়েন পারচেজ, যেটা হচ্ছে
লং টার্ম ইনভেস্টমেন্টও এখান থেকে কস্ট প্রাইস এবং সেলস প্রাইসের মধ্যে যে ডিফারেন্সটা সেটা থেকে গেইন অথবা লস অ্যারাইভ হয়েছে, এবং সেটাও আমাদের অপারেটিং নন ইনকাম স্টেটমেন্টের মধ্যে আসছে। সাবসিডিজ ডিড নট রিপে এনি আউটস্ট্যান্ডিং লোন ডিউরিং দ্য, তাহলে সাবসিডিকে যে লোন দেওয়া হয়েছে সেখান থেকে কোনো পেমেন্ট করে নাই। আচ্ছা, বন্ডস উইথ এ প্রিন্সিপাল ভ্যালু অফ 3 লাখ রিপেড ডিউরিং দ্য, বন্ডস পেবল পেমেন্ট করা হয়েছে। ডিড নট পারচেজ রিপারচেজ এনি স্টক, স্টক কিনে নাই, তাহলে স্টকে যে চেঞ্জ টুকু আসছে সেটা হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আসবে। ডিক্লার্ড অ্যান্ড পেইড এ ক্যাশ ডিভিডেন্ড ডিউরিং ইয়ার, এখানে ডিভিডেন্ড মেনশন করা নাই, তাহলে এখান থেকে ক্যালকুলেট করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? তাহলে আমি অপারেটিং অ্যাক্টিভিটি সেগমেন্ট করার আগে জাস্ট একটু নন অপারেট মানে ইনভেস্টিং এবং ফাইন্যান্সিংটা ধারণা দিই। তাহলে দেখেন এখানে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে হচ্ছে আবার প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তাহলে বিগিনিং ব্যালেন্স অ্যান্ড এন্ডিং ব্যালেন্সের যে ডিফারেন্স 5,70,000 টাকা, এটা মানে হচ্ছে নতুন প্রপার্টি পারচেস করা হয়েছে। আচ্ছা, তাহলে এই প্রপার্টি দেখেন তো সবটুকুই কি আমার আসলে ক্যাশ পারচেস হয়েছে কিনা, নাকি কোনো সেলও আছে? যেমন এখানে ইকুইপমেন্ট ওয়াজ সোল্ড ডিউরিং দ্য ইয়ার ফর 70,000 টাকা, তার মানে একটা ইকুইপমেন্ট সেলও করা হয়েছে, ঠিক আছে? এবং সেখানে তারা যেটা সেল করছেন সেখান থেকে কিন্তু ইকুইপমেন্টের ব্যালেন্স বা প্রপার্টি প্ল্যান্টের ইকুইপমেন্টের থেকে এটা লেস হয়ে যাবে। লেস করার পরে তারপরে দেখতে হবে কতটুকু পারচেজ হয়েছে। তাহলে ইকুইপমেন্ট যেটা সেল করা হয়েছে সেটা কস্ট প্রাইস হচ্ছে 1,30,000, কস্ট প্রাইস হচ্ছে 130,000, ঠিক আছে? তাহলে এই যে যেটা সেল করছেন 130,000, এইটা যখন আপনি ইকুইপমেন্টের প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের টি অ্যাকাউন্টস করবেন, তাহলে সেটা কি আপনি লেস করে দিচ্ছেন না? এই রিলেশনশিপটা ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, না হলে কিন্তু বুঝবো না আমরা। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন প্রথম হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের বিগিনিং ব্যালেন্স হলো 2,60,000, সরি 26 লাখ। তাহলে বিগিনিং ব্যালেন্স হচ্ছে 26 লাখ, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি 26 লাখ টাকা। আর এই বছরে যেটা সেল করা হয়েছে এটার কস্ট প্রাইস 1,30,000 টাকা, তাহলে এটা যখন সেলস করছেন ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে, 1,30,000 টাকা লেস হয়ে যাবে। আর ইন্ডিং ব্যালেন্স হচ্ছে ব্যালেন্স সিডি হলো, দেখেন ব্যালেন্স সিডি হচ্ছে এন্ডিং ব্যালেন্সের সিডি হলো 31,70,000। ওকে, তাহলে বাকি যে ডিফারেন্সটুকু সেই ডিফারেন্সটুকু হচ্ছে অ্যাসেট পারচেস করা হয়েছে। তাহলে এইটা হলো যখন ইকুইপমেন্ট পারচেস করছেন, পারচেস অফ ইকুইপমেন্ট, ঠিক আছে? $7 লাখ। তাহলে এই ইকুইপমেন্ট পারচেজ যেটা আছে এটা আমি এখন দেখাবো হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে, ইউ আন্ডারস্ট্যান্ড? স্যার। আর ইকুইপমেন্ট যেটা সেল করা হয়েছে 1,30,000, এটাও কি হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসবে, কিন্তু এটা কি হবে প্লাস হবে। বুঝে গেছে? ওকে, তাহলে এখানে দেখেন ইনভেস্টিং অ্যাক্টিভিটি যদি পারচেজ অফ ইকুইপমেন্ট লেখেন তখন সেটা লিখবেন 7 লাখ। আর সেল অফ ইকুইপমেন্ট যেটা সেটা হচ্ছে আমার ক্যাশ ইনফ্লোস হয়েছে 70,000। আচ্ছা, আচ্ছা এখানে একটু বলি, সেল অফ ইকুইপমেন্ট আমি তো 1,30,000 বিক্রি করিনি, আমি বিক্রি করছি কত টাকায়? ইকুইপমেন্ট সোল্ড ফর দ্য ইয়ার ফর 70,000 টাকা, তাহলে আমি 70,000। ক্যাশ প্রাইস হচ্ছে 70,000 টাকা আসবে। তাহলে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কি হবে? লস না? গেইন অর লস। গেইন ও লস, হ্যাঁ। তাহলে এখান থেকে দেখেন ইকুইপমেন্টের কস্ট প্রাইস হচ্ছে 1,30,000 টাকা, আর একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, হ্যাঁ একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে হলো আমার 40,000 টাকা। ওকে, তাহলে ডিফারেন্সটা হচ্ছে এই 90,000 টাকা বুক ভ্যালু।
আর এই 90,000 টাকার অ্যাসেটটা আপনি এখন দেখেন সেলস করছেন কত টাকায়? সেলস প্রাইস হলো 70,000 টাকা। তাহলে এখন কি হবে এখানে ডিফারেন্সটা? লস। 20,000 টাকা লস। হ্যাঁ, 20,000 টাকার লস এটা হলো এখানে। এখন যদি আমি অপারেটিং মানে ইনডিরেক্ট মেথড করতাম, তাহলে আমি যে নেট ইনকাম 1,70,000 টাকা ছিল, এই 70,000 টাকার থেকে 70,000 সাথে আবার এই লসটা অ্যাড করে দিতাম। যেহেতু ডিরেক্ট মেথড করতেছি, তাহলে ডিরেক্ট মেথডে কিন্তু এই লসটা আর অ্যাডজাস্টমেন্ট হবে না। স্যার কেন হবে না স্যার? কারণ এখানে আপনি ডিরেক্ট মেথডে তো আপনি চেঞ্জটুকু দেখাচ্ছেন না, অর্থাৎ নেট ইনকাম থেকে শুরু করেন নাই তো। এখানে সরাসরি কতটুকু ক্যাশ ইনফ্লোজ হয়েছে ফ্রম সেলস এটা দেখাবেন, পারচেজ থেকে কতটুকু ক্যাশ আউটফ্লোজ হয়েছে সেটা দেখাবেন। তার মানে এখানে নেট ইনকামের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। আর যেহেতু এগুলো নন ক্যাশ আইটেম, তার মানে কি আমাদের প্রত্যেকটা আইটেম আইটেম ওয়াইজ এখানে দেখাইতে হবে। ওকে, তাহলে ইউ আন্ডারস্ট্যান্ড যে আমার ইকুইপমেন্ট সেলস যেটা সেটা হলো ইনভেস্টিং এর মধ্যে যাবে। আরেকটা হচ্ছে লং টার্ম অ্যাসেট যেটা আছে, দেখেন লং টার্ম অ্যাসেটের যে চেঞ্জটুকু সেটাও আমার যাবে। লং টার্ম ইনভেস্টমেন্ট 50,000 টাকা লেস হয়েছে, তার মানে এটা লং টার্ম ইনভেস্টমেন্ট আমি ক্যাশ লিকুইড লিকুইড করে ফেলছি, ক্যাশ ইনফ্লোজ হয়েছে, তাহলে এটাও আমার যাবে। সেটা লং টার্ম ইনভেস্টমেন্ট। আচ্ছা, এখন লং টার্ম ইনভেস্টমেন্টের 1,10,000 টাকা কেন লিখলাম? চেঞ্জ তো হচ্ছে 50,000 টাকা। কারণ এখানে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে দেখেন এটা কিন্তু প্রফিটে সেল করা হয়েছিল, বলছে লং টার্ম ইনভেস্টমেন্ট সোল ডিউরিং দ্য ইয়ার ফর 1,10,000 টাকা, এবং এই প্রফিটটাই আপনার এখানে আছে, গেইন অন সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট 60,000 টাকা অ্যাড করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখানে যে টাকা আমি ক্যাশ ইনফ্লোজ হয়েছে লং টার্ম অ্যাসেট সেল থেকে এটা আসবে, তাহলে সেল ও লং টার্ম 1,10,000 টাকা। ডাইরেক্ট স্যার আসবে স্যার। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আমি ওই সাবসিডিয়ারিকে লোন দিয়েছিলাম, এটাও আমার নন কারেন্ট অ্যাসেট, 44,000 টাকা। তাহলে এই লোন দেওয়ার কারণে আমার ক্যাশ আউটফ্লোজ হয়েছে, লোন টু সাবসিডিয়ারি 44,000 টাকা। তাহলে এটা লেস করার পরে ইউ গেট দ্য ইনভেস্টিগেটিভ সলিউশন। আমি এটা দিয়ে দিব, জাস্ট আমি একটু বেসিকটা বুঝিয়ে দিচ্ছি, সময় নেই, আমার 10 মিনিট আছে। ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং এই দুইটা সহজ, কিন্তু আপনার অপারেটিং যেটা ডিরেক্ট মেথড এটা একটু টাফ। তো আমি এটা সহজটাকে দেখাই দিচ্ছি, তারপরে এটা দেখাই। আচ্ছা, এখন দেখেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজে যেটা হয় যে আমার এখানে বন্ডসের পেমেন্ট আছে একটা 2,20,000 টাকা, তাহলে সরি বন্ডস ইস্যু করা হয়েছে 2,20,000 টাকা ইস্যু করা হয়েছে, তাহলে এটা ক্যাশ ইনফ্লোজ হয়েছে। আবার কমন স্টক ইস্যু করা হয়েছে, তাহলে এটা ক্যাশ ইনফ্লোজ হয়েছে, যদি আনলেস কিছু অন্য কিছু বলা না থাকে। হ্যাঁ, যদি অন্য কিছু বলা না থাকে তাহলে এটা ইয়ে হয়েছে। আচ্ছা, ও আচ্ছা, বন্ডস আবার রিপেমেন্ট করা হয়েছে, দেখেন বন্ডস উইথ প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ ব্যালেন্স অফ 3,50,000 রিপেইড। একবার বন্ড ইস্যু করছেন আবার রিপেমেন্ট করছেন, তাহলে হোয়াট হ্যাপেন্স? বন্ড শুরুতে ছিল 6 লাখ, তাহলে বন্ডস পেয়েবল যদি একটা ইফ ইউ ডু এ টি অ্যাকাউন্টস ফর বন্ডস পেয়েবল, হ্যাঁ, তাহলে এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটুকু আসলে বন্ডস ইস্যু করা হয়েছে, বন্ডস পেয়েবল। ওকে, এই অঙ্কটা একটু টাফ আছে। আর একটু না, অনেকটা। আপনাদের পরীক্ষায় এই ধরনের অঙ্কই আসবে, এই স্ট্যান্ডার্ডের অঙ্কই আসবে। যদি স্যার ইফ ইউ আর টি অ্যাকাউন্টস গুলা কি স্যার ওয়ার্কিং এ দেখাই দিতে হবে? দেখাইলে আপনি ওই চেঞ্জটা সহজ হয় বুঝলাম না। আচ্ছা, তাহলে দেখেন স্যার বন্ডস পেবল শুরুতে ছিল আমার হলো 6 লাখ টাকা ক্রেডিট ব্যালেন্স, হ্যাঁ, 6 লাখ টাকা। আবার বন্ডস পেবল আপনি রিপেমেন্ট করে দিচ্ছেন হচ্ছে 3,50,000, তাহলে রিপেমেন্ট করে বন্ডস পেবল ডেবিট হয়ে যায়। আর ইন্ডিং ব্যালেন্স হচ্ছে বন্ডস পেবলের 8,20,000 টাকা, ইন্ডিং ব্যালেন্স সিডি। আর এটা হলো রিপেমেন্ট। তাহলে দেখেন এখানে বন্ডস কতটুকু আমার রিইস্যু করা হয়েছে, ক্রেডিট ব্যালেন্স এবং ডেবিট ব্যালেন্সের যে ডিফারেন্স, ক্রেডিট সাইড এবং ডেবিট সাইডের যে ডিফারেন্স সেটা, তাহলে 11,70,000 টাকা। আর ডেবিট ক্রেডিট সাইডে আছে কত, 6 লাখ টাকা, তার মানে বাকিটুকু হচ্ছে নতুন ইস্যু করা হয়েছে, নিউ ইস্যু।
এখন নিউ ইস্যুটা আমি ক্যাশ ইনফ্লোজ হয়েছে 5,70,000 টাকা, আর যেটা পেমেন্ট করছেন এটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে নেগেটিভ হবে, মানে লেস হবে। ঠিক আছে? ওকে, সো নাও ইউ সি আমরা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিতে রিপেমেন্ট অফ বন্ডস এটা লেস হবে, আর বন্ড ইস্যু থেকে এটা প্লাস হবে 570,000। আচ্ছা, আর কমন স্টক ইস্যু করা হয়েছিল এটা প্লাস হবে, ডিভিডেন্ড পেমেন্ট যেটা করা হয়েছে এটা লেস হবে, এগুলো আপনারা পারেন। ওকে, আমি এখন হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস সেগমেন্টটা দেখাই দিই, যেটা একটু টাফ ছিল। এই আমি সেলাই মুভ এগুলো তো আপনারা পারেন নাকি? আচ্ছা, এবার হচ্ছে বেসিক অপারেটিং অ্যাক্টিভিটিসটা কি হবে। তাহলে এখন আমরা করছি হচ্ছে ডিরেক্ট মেথডে আমরা সরাসরি প্রত্যেকটা আইটেম বাই আইটেম যাব ইনকাম স্টেটমেন্টের। তো এটা হলো সেলস 20 লাখ টাকা হয়েছে, আমরা এখন যাব হচ্ছে ক্যাশ ইনফ্লোস কত টাকা হয়েছে ফ্রম কাস্টমার্স থেকে, সেটা কিভাবে বুঝবো। দেখেন আমার অ্যাকাউন্টস রিসিভেবলের যে ব্যালেন্স ছিল, বিগিনিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স, আর এই বছর যে সেলস করা হয়েছে, এই ডিফারেন্স থেকে আসলে আমি একটা বুঝতে পারি যে কতটুকু ক্যাশ ইনফ্লোস হয়েছে। যেমন অ্যাকাউন্টস রিসিভেবল বিগিনিং ব্যালেন্স ওয়াজ 5,30,000 টাকা, ঠিক আছে, আর এন্ডিং ব্যালেন্স হচ্ছে 7,10,000, তার মানে 1,80,000 টাকা বাড়ছে। তার মানে কি ক্রেডিট সেলস কি 1,80,000 হয়েছে নাকি, তাই তো? তাহলে আমার যদি টোটাল সেলস 20 লাখ হয়, এখান থেকে ক্রেডিট সেলস বাদ দিলে বাকিটুকু কি ক্যাশ সেলস না? জি স্যার। তাহলে বাকিটুকু হচ্ছে ক্যাশ সেলস। সো ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স হচ্ছে এই 18,20,000 টাকা। এটা কিভাবে পাইলাম? ওই যে অ্যাকাউন্টস রিসিভেবল যেটা বিগিনিং ব্যালেন্স ছিল, ওকে, 5,30,000 টাকা, এইটার সাথে আমি এই বছরের সেলসটা যোগ করব 20 লাখ টাকা, আর এন্ডিং ব্যালেন্সটা লেস করবো, বাকিটুকু হচ্ছে ক্যাশ কালেকশন। ওকে, ডান। আচ্ছা, এবার হচ্ছে ক্যাশ ফ্লোস পেইড টু সাপ্লায়ার্স। আচ্ছা, আমি সাপ্লায়ার্স কে কত টাকা পেমেন্ট করছি এটা বেসিক্যালি আমার কস্ট অফ গুডস সোল্ড এই স্টেটমেন্টের মধ্যে থাকে। কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে আমি পারচেজ অ্যামাউন্টটা থাকে, এবং পারচেজ থেকে আমি কতটুকু সাপ্লায়ারকে পে করছি সেটা থাকে। তাহলে দেখেন এখানে আমার কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 13,000 টাকা। কস্ট অফ গুডস সোল্ড একটা ফর্মুলা আছে, সেটা কি? যে বিগিনিং ইনভেন্টরি প্লাস, পারচেজ। হ্যাঁ, প্লাস পারচেজ, এইটা এখন এখানে অ্যাপ্লাই করতে হবে। এই কাজটা হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখান থেকে আমরা বাদ দিই হচ্ছে লেস এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি, ইনভেন্টরি, কাজটা হচ্ছে কস্ট অফ গুডস। আচ্ছা, এই কস্ট অফ গুডস, এখন এই যে পারচেজ আছে, এই পারচেজের সাথে কিন্তু আমাদের রিলেশনশিপ হলো অ্যাকাউন্টস পে বলে, তাই না? জি স্যার। পারচেজের সাথে রিলেশনশিপ হচ্ছে অ্যাকাউন্টস পে বলে। এখন এই পারচেজ দেখতে গেলে আপনাকে অ্যাকাউন্টস পে বলে দেখতে হবে। ওকে, তাহলে এখানে আমরা একটু দেখি, চেক করে, বিগিনিং ইনভেন্টরি ছিল 8,60,000 টাকা, আর এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 8,48,000 টাকা। ওকে, আর এই বছরে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 13 লাখ টাকা। একটু পারচেজ কত সেটা এখান থেকে বের করতে পারি কিনা আমরা, মানে এই ফিগার গুলো ইজ নট ডিরেক্টলি গিভেন ইন দ্য কোয়েশ্চেন, বাট ইউ নিড টু ক্যালকুলেট দিস। বিগিনিং ইনভেন্টরি হচ্ছে 8,60,000। আচ্ছা, প্লাস হলো এন্ডিং ইনভেন্টরি লেস হবে, লেস ইজ 8,48,000, আর কস্ট অফ গুডস সোল্ড ইজ গিভেন 13 লাখ। তাহলে দেখেন তো আমার এখান থেকে
পারচেসটা এটা বের করা যায় কিনা। তার লাস্টের দুইটা যোগ করলে তো সিওজিএস। হ্যাঁ, এই দুইটা যোগ করলে আমরা এইটা পাবো, কষ্ট বুঝতে পারবে 21 টাকা। আর তাহলে বিগিনিং থেকে পারচেসটা এটা হবে, বাদ দিয়ে এটা চলে আসবে। হ্যাঁ, মানে এখান থেকে এখানে বাদ দিলে উপর তো পারচেস, পারচেস হচ্ছে 12,88,000 টাকা। আচ্ছা, এখন এটা সবটুকুই ক্যাশ পারচেস কিনা সেটা বুঝতে হবে। সেটা বোঝা যাবে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্স দেখে। এম আই ক্লিয়ার? আচ্ছা, এবার এটা এটা তো ডান সবার না? স্যার। ওকে। আচ্ছা, এবার দেখেন আমার অ্যাকাউন্টস পেয়েবলের এখানে চেঞ্জটা কি আসছে, 6,70,000 আর 9,70,000, তার মানে অ্যাকাউন্টস পেয়েবল 3 লাখ টাকা বেড়েছে। আচ্ছা দেখেন, আমি তো পারচেস করছিলাম টোটাল কত, আমার 12,88,000 টাকা। তো এর মধ্যে থেকে যদি 3 লাখ টাকা আমার অ্যাকাউন্টস পেয়েবল বাড়ে, হোয়াট ডাজ ইট মিন? পারচেজের বাকি অংশটুকু তাহলে, অ্যাকাউন্টস পেয়েবল বাড়া মানে হচ্ছে ক্রেডিট পারচেজ করা হয়েছে, তাহলে বাকি অংশটুকু কি ক্যাশ পারচেজ না? 9,88,000। তো এই ক্যাশ পারচেজটাই হচ্ছে বেসিকলি আমি ক্যাশ পেইড টু সাপ্লায়ার্স এর অপারেটিং অ্যাক্টিভিটি সেগমেন্টে দেখাবো। তো এই ক্যালকুলেশনটা একটু এখানে করে নিতে হবে। আমরা যেমন ইনডিরেক্ট মেথডে সরাসরি চেঞ্জটা দেখাই, এখানে কিন্তু চেঞ্জটা দেখাইতে পারবো না, এখানে এই লজিক্যালি এটা করতে হবে। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। সেকেন্ড স্যার পয়েন্টটা অ্যাসেট সবার, যদি পেয়েবল থাকে সেক্ষেত্রে তো আলাদা কিভাবে করবো? কোনটা? এই পেয়েবল এর সাথে যদি অ্যাসেট পারচেজ করি, ওটারও যদি বাকি থাকে সেক্ষেত্রে তো এই ও, পেয়েবল এর ভিতরে আচ্ছা, থাকবে না। অ্যাসেটস পারচেজে অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে নর্মালি থাকে না, কারণ অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। আর অ্যাসেট যখন আপনি পারচেজ করেন, অ্যাসেট পারচেজের জন্য আপনি সাধারণত নন কারেন্ট লায়াবিলিটি দিয়ে অ্যাসেট পারচেজ করা হয়। কারণ আমার কারেন্ট অ্যাসেট গুলো ফাইন্যান্স করা হয় কারেন্ট লাইবিলিটি থেকে, আর লং টার্ম অ্যাসেট গুলো ফাইন্যান্স করা হয় লং টার্ম লাইবিলিটি থেকে। আচ্ছা, আর যদিও থাকে অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে, তাহলে এখানে বলা থাকবে যে অ্যাসেট পারচেজের জন্য এইটুকু আমি অ্যাকাউন্টস পেয়েবল আছে। এম আই ক্লিয়ার? স্যার আচ্ছা, এরপরে দেখেন এখানে সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স 4,90,000 টাকা। এখন এইটা হলো আমার, এটার মধ্যে ক্যাশ এবং নন ক্যাশ দুইটাই থাকতে পারে। তো এইটা চেঞ্জটা আমি কোথায় দেখবো? সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্সের চেঞ্জটা দেখবো হচ্ছে আমি বেসিক্যালি প্রিপেড এক্সপেন্সের মধ্যে, কারণ আমার যদি কোনো সেলিং এক্সপেন্স বা অ্যাডমিন এক্সপেন্স প্রিপেমেন্ট করা হয়, তাহলে সেই প্রিপেমেন্টের ব্যালেন্স দেখে আমি বুঝবো যে এখান থেকে আসলে কতটুকু ক্যাশ পেমেন্ট হয়েছে। এটা একটা। আর আরেকটা হচ্ছে যেমন এক্রুড লায়াবিলিটিস, লায়াবিলিটিস সেকশনে যেটা হয়, আচ্ছা ওই যে অ্যাসেট পারচেজ যদি হয় তাহলে এখানে কিন্তু এক্রুড লায়াবিলিটিস এর মধ্যে আসতে পারে। আচ্ছা, তাহলে দেখেন এখানে এক্রুড লায়াবিলিটি যেটা, এখান থেকে আমি বুঝবো যে যদি আমার কোনো স্যালারি, সেলিং এন্ড অ্যাডমিন এক্সপেন্স ডিউ থাকে, তাহলে সেখান থেকে আমি বুঝবো যে কতটুকু ডিউ আছে। আচ্ছা, সো লেট মি চেক ইট, 17,000 টাকা এখানে অ্যাক্রুড লায়াবিলিটিস পেমেন্ট করা হয়েছে। ওকে, তাহলে দেখেন আমার যদি এক্সপেন্স হয় 4,90,000 টাকা, তাহলে আমি বলতে পারি যে শুরুতে আমার লাইবিলিটি ছিল 82,000 টাকা, এর সাথে এই বছর আরো 4,90,000 টাকা লাইবিলিটি জেনারেট হয়েছে। সো ওইটুকু ছিল লাইবিলিটি হওয়ার কথা, এখন এখান থেকে লাইবিলিটি বছর শেষে আছে 65,000, তাহলে ডিফারেন্সটুকু আমি পেমেন্ট করছি, এটা একটা। আর আরেক, এখানে দুইটা অ্যাকাউন্ট এটার জন্য এফেক্টেড হচ্ছে, আরেকটা হচ্ছে প্রিপেড এক্সপেন্সেস, তাহলে প্রিপেড এক্সপেন্স কিন্তু শুরুতে ছিল 5,000 টাকা, বছর শেষে হচ্ছে 10,000 টাকা, তার মানে এই প্রিপেড এক্সপেন্সটাও কিন্তু আমার এই বছরের খরচ না। অর্থাৎ 5,000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করা হয়েছে, তাহলে আমি যদি খরচ থেকে 4,90,000 চিন্তা করি, তাহলে 4,90,000 থেকে কিন্তু 5,000 টাকা এই প্রিপেড এক্সপেন্সটা কিন্তু মানে নতুন বছরে হয়েছে, এবং এইটা সাধারণত এই বছরের খরচ না। প্রিপেড এক্সপেন্সটা হচ্ছে অ্যাসেট নট খরচ, তাহলে এইটাও অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই যে চেঞ্জটা, 5,000 টাকা প্লাস
এখানে যে এক্রুড লাইবিলিটিস এর 17,000 টাকা চেঞ্জ প্লাস হচ্ছে 4,90,000 টাকা, এই তিনটার ডিফারেন্সই হলো বেসিক্যালি ক্যাশ পেমেন্ট ফর অপারেটিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এর সাথে আবার ডেপ্রিসিয়েশনও আসবে, কারণ অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে ডেপ্রিসিয়েশন আসে। এখন ডেপ্রিসিয়েশনটা আপনাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে যে কতটুকু ডেপ্রিসিয়েশন হয়েছে। এটা দেখবেন যে ডেপ্রিসিয়েশনের বিগিনিং ব্যালেন্স ছিল কত, এন্ডিং ব্যালেন্স ছিল কত, আবার অ্যাসেট যে সেল করছি সেই অ্যাসেট সেল থেকে আমার ডেপ্রিসিয়েশন বাদ গেছে না, এখনো ডেপ্রিসিয়েশন। তাহলে ফাইনালি একটা একুমুলেটেড ডেপ্রিসিয়েশনের টি অ্যাকাউন্টস করতে হবে, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন থেকে টি অ্যাকাউন্টস করে কতটুকু এই বছরের ডেপ্রিসিয়েশন সেটা বের করতে হবে। তো সেটা কি পারা যাবে না? ওই যে লাস্ট ক্লাসে আমি সরি, যে একটু আগে লাস্ট ম্যাথে একুমুলেটেড ডেপ্রিসিয়েশনের টি অ্যাকাউন্টস করে দেখিয়েছিলাম যে কতটুকু এই বছরে হবে। এই বুঝতে পারছেন কিনা কথা? জি স্যার, জি স্যার। তো এন্ডিং যোগ জি, করতে হবে স্যার, তাহলে যদি এখানে কোনো এই যে পারচেস ক্যাশ, থাকে। হ্যাঁ রাইট রাইট, তাহলে এখানে ক্যাশ পেইড ফর অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো করে দেন ইউ গেট দিস। এখানে ডেপ্রিসিয়েশনের একটা ক্যালকুলেশন আছে এটা। আর একটা হচ্ছে ক্যাশ পেইড ফর ইনকাম ট্যাক্স। তাহলে দেখেন ইনকাম ট্যাক্সের এটা আমরা কিভাবে বের করবো, যে আমাদের ইনকাম ট্যাক্সের ইনকাম ট্যাক্স এক্সপেন্স হচ্ছে 80,000 টাকা, আর ইনকাম ট্যাক্সের লাইবিলিটি ছিল 80,000 টাকা বিগিনিং ব্যালেন্স। তাহলে এর সাথে এই বছরের ইনকাম ট্যাক্স এক্সপেন্সটা অ্যাড হবে নাকি? আচ্ছা, আচ্ছা 80,000 টাকা এটা, আর এই বছরে হচ্ছে ইনকাম ট্যাক্স 80,000 টাকা অ্যাড হবে, 80 আর 80 অ্যাড হবে, আর বাকিটুকু হচ্ছে ডিডাক্ট হবে ইনকাম ট্যাক্স পেবল। বাদ দেওয়ার পরে যেটুকু হবে সেটুকু হচ্ছে আমরা আসলে বেসিকলি ট্যাক্স পেমেন্ট করা হচ্ছে। অথবা যদি আপনি দেখেন ইনকাম ট্যাক্স শুরুতে ছিল এটা, তাহলে 15,000 টাকা লাইবিলিটি হয়েছে, তার মানে 15,000 টাকা ইনকাম ট্যাক্স পে করা হয় নাই। টোটাল এক্সপেন্স দেখছেন 80,000 টাকা, 80,000 টাকা থেকে যদি 15,000 টাকা পেমেন্ট না করেন তাহলে বাকিটুকুতে পেমেন্ট করছেন নাকি? ওকে, তাহলে এইভাবে করে ইনকাম ট্যাক্স। তো আর এখানে যেহেতু ডিরেক্ট মেথড, তাহলে আমরা গেইন আর লস তো আমরা এখানে অ্যাডজাস্ট করবো না, আর ইনকাম ট্যাক্স এটা অলরেডি হয়ে গেছে। সো এখান থেকেই হচ্ছে আমাদের ইনকাম ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আসছে। এম আই ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের ক্লাসের টাইমও শেষ হয়ে গেছে, আমি এখানেই আপনাদের আজকে ক্লাসটা শেষ করতেছি। স্যার এটা একটু দিয়ে দেন স্যার, আপলোড করে একটু দিয়ে দেন স্যার। ক্লাস সময় দিয়ে দেবো, অসুবিধা নেই। জি স্যার। আচ্ছা, আরেকটা হলো আমাদের এখানেই হলো দ্যাটস দ্য এন্ড অফ